আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন অডিও বুক বাই মেহেদি। আজকে আপনাদের পড়ে শোনাব নারায়ণ সান্যালের লেখা কাটায় কাটায় সিরিজের গল্প উলের কাঁটা। গল্পটির রচনাকাল 1978, প্রথম প্রকাশ মে 1980। এ বইটির প্রচ্ছদ শিল্পী ছিলেন শ্রী গৌতম রায়। বইটির লেখক উৎসর্গ করেছেন শ্রীমতী শীলা ও শ্রী গৌরদাস বসু মল্লিককে। তবে গল্প শোনার আগে যারা এখনও অডিও বুক বাই মেহেদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। বরাবরের মতোই গল্প পাঠে আমি মোহাম্মদ মেহেদি হাসান। তাহলে শুরু করছি নারায়ণ সান্যালের লেখা কাটায় কাটায় সিরিজের গল্প উলের কাঁটা। আজকে শুনবেন গল্পটির প্রথম পর্ব। কৃপা করো শুনিয়ে আব হামারা হাওয়াই জাহাজ। বাকিটা শুনবার প্রয়োজন হল না। কৌশিক স্ত্রীকে বললে, মাজার পেটিটা বেঁধে নাও, আমরা শ্রীনগরে পৌঁছে গেছি, এখনই ল্যান্ড করবে। সুজাতা জানালা দিয়ে তুষার মৌলি পাহাড়ের দিকে তাকিয়েছিল। ওর কথায় কোমরের বেল্টটা কষতে কষতে বললে, শেষ পর্যন্ত কি সাব্যস্ত হলো, হোটেল না হাউসবোট? কৌশিক ততক্ষণে নিজের বেল্টটা বেঁধে ফেলেছে। জবাবে বললে, দুটোর একটাও নয়, গাধাবোট। গাধাবোট? তার মানে কর্তার ইচ্ছায় কর্ম। বড় কর্তা কি রায় দেন দেখো। সুজাতা আর চোখে সামনের সিটে বসা ব্যারিস্টার সাহেবকে এক নজর দেখে নেয়। ঘুমাচ্ছেন কিনা বোঝার উপায় নেই। কোলের উপর বিছানো আছে একখণ্ড দৈনিক পত্রিকা, চোখ দুটি বোজা, বা হাতে ধরা আছে চশমাটা। কৌশিক সামনের দিকে একটু ঝুঁকে পড়ে বললে, ঘুমোচ্ছেন নাকি বাসুমামু? প্লেন শ্রীনগরে ল্যান্ড করছি কিন্তু। বাসু সাহেব নড়ে চড়ে বসলেন। বলেন, না, জেগেই আছি, থিঙ্ক করছিলাম। রানীদেবী বসেছেন ওর পাশের সিটে, আইলের দিকে। একটু ধমকের সুরে বলেন, সারাটা পথই তো তুমি কাগজ পড়লে আর থিঙ্ক করলে, তাহলে জানালার ধারে বসা কেন বাপু? আই এম সরি, তা বললেই পারতে, জানলার ধারের সিটটা তোমাকেই ছেড়ে দিতাম। কিন্তু কি এত ভাবছ তখন থেকে? অমায়িক হাসলেন বাসু সাহেব। বলেন, তুমি শুনলে রাগ করবে রানু, আমি ভূস্বর্গে এসেও ধান ভাঙছি। ধান ভাঙছ মানে? কালপেবল হোমিসাইড না ডেলিভারেট মার্ডার? খবরের কাগজটা বাড়িয়ে ধরেন উনি। রানীদেবী হাসবেন না কাঁদবেন ভেবে পেলেন না। সে যাই হোক, কাগজটা দেখবার সময় হল না। ইতিমধ্যে আকাশযান ভূমে স্পর্শ করেছে। এয়ার হোস্টেসকে বলাই ছিল, ওরা অপেক্ষা করলেন। শেষ যাত্রীটি নেমে যাবার পর এয়ার হোস্টেস এসে জানালো ব্যবস্থা হয়ে গেছে। বাসু সাহেব আর কৌশিক ধরাধরি করে রানীদেবীকে সিঁড়ি দিয়ে নামিয়ে আনলেন। ততক্ষণে হুইল চেয়ারটা সিঁড়ির নিচে লাগানো হয়েছে। রানীদেবীকে তাতে বসিয়ে ওরা চারজনে টার্মিনাল বিল্ডিংয়ের দিকে চলতে থাকেন। কৌশিক বলে, মামু, আপনি লাগেজগুলো সংগ্রহ করুন, আমি ততক্ষণে বরং খোঁজ নিয়ে দেখি কোথায় থাকার ব্যবস্থা করা যায়। রানী বলেন, এখানে কি খোঁজ নেবে? তুমি বরং একটা ট্যাক্সি ধরো, সবাই মিলে ট্যুরিস্ট রিসেপশন সেন্টারে যাই। আমি আর সুজাতা সেখানে মালপত্র পাহারা দেব, আর তোমরা দুজনে হোটেল কিংবা হাউসবোট ঠিক করে আসবে। সুজাতা আসছিল পিছন পিছন। বলে, হোটেল নয় রানু মামি, হাউসবোট। মামু কি বলেন, শ্রীনগরে এসে হোটেল? বাসু সাহেব বললেন, আমার মতামত যদি জানতে চাও সুজাতা, তাহলে আমি বলবো হাউসবোটও নয়, হোটেলও নয়। এখান থেকে ট্যাক্সি নিয়ে সোজা চলে যাব কোনো নির্জন জায়গায়, যাকে বলে ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড। পেহেলগাঁও কিংবা গোলমার্গ? কৌশিক তার ভূগোলের জ্ঞানের পরিচয় দেয়। বাসু মাথা নাড়েন, ওসব জায়গাতেও ট্যুরিস্টদের গাদাগাদি। আমি চাইছিলাম নিতান্ত নির্জন একটা পরিবেশ, পাইন বার্চ ওকের মাঝখানে, কাছেই নদী, সলিটারি লগ কেবিন বলতে যা বোঝায়, যেমন ধরো ওই ট্রাউট প্যারাডাইস।
কৌশিক অবাক হয়ে বলে, ট্রাউট প্যারাডাইস? সেটা আবার কোথায়? নামও তো শুনিনি কখনো। কাল রাত পর্যন্ত নামটা আমিও জানতাম না, আজ সকালে জেনেছি। ট্রাউট প্যারাডাইস হচ্ছে লিডার নদীর ধারে একটা গ্রাম, বিটুইন অচ্চাবল অ্যান্ড কোকরনাগ। সেখানে ছোট ছোট লক কেবিন ভাড়া পাওয়া যায়, ফার্নিশড কেবিন, ইলেকট্রিসিটি আছে, টেলিফোন আছে। অ্যাংলাররা এই সিজনে সেখানে যায় ট্রাউট মাছ ধরতে। গ্র্যান্ড আইডিয়া, মাছ মারবো, খাবো ভাত, ব্যাস। কিন্তু এত সব তথ্য কোথায় সংগ্রহ করলেন রাতারাতি? বাসু সাহেব জবাব দেবার সুযোগ পেলেন না। ইতিমধ্যে ওরা পায়ে পায়ে টার্মিনাল বিল্ডিংসে এসে পৌঁছেছেন। মালপত্র এখনও প্লেনের গর্ভ থেকে খালাস হয়ে আসেনি। যাত্রীরা বেল্ট ক্যারিয়ার ঘিরে একসার জিরাফে পরিণত। কৌশিক হঠাৎ বললে, এ কি, আপনার নাম অ্যানাউন্স করছে না? তিনজনেই উৎকর্ণ হয়ে ওঠেন। না, ভুল শোনেননি কৌশিক। লাউড স্পিকারে ঘোষিত হচ্ছে ইংরেজিতে, অ্যাটেনশন প্লিজ, মিস্টার পি.কে. বাসু বারাট ল, আপনাকে অনুরোধ করা হচ্ছে আপনি যেখানেই থাকুন ইন্ডিয়ান এয়ারলাইন্স কাউন্টারে চলে আসুন। সেখানে মিস্টার এস.পি. খান্না আপনার জন্য অপেক্ষা করছেন। থ্যাংক ইউ। কৌশিক একটু ঝুঁকে পড়ে বলল, এস.পি. খান্না চেনেন? বাসু বললেন, চাক্ষুষ পরিচয় নেই, তবে নামটা জানি, আর লং লেগ বাউন্ডারিতে লোকটা কেন দাঁড়িয়ে আছে তাও আন্দাজ করতে পারছি। লং বাউন্ডারি মানে? রানু একটা ওভার বাউন্ডারি হাঁকড়েছে। পুজোর ছুটিতে আমার গোয়েন্দাগিরি বন্ধ, আর ওই 22 বছরের ছোকরা বাউন্ডারি ঘেঁষে দাঁড়িয়ে আছে আমাকে কপাত করে লুফে নেবে বলে। কৌশিক না বুঝলেও রানুদেবী ধরতাইটা ঠিকই ধরেছেন। বলেন, তার মানে তোমার ক্লায়েন্ট? তাই এক কথাতেই শ্রীনগরে আসতে রাজি হয়ে গেলে? নয়? বাসু পাইপ ধরাবার উপক্রম করছিলেন, হঠাৎ ঝুঁকে পড়ে বলেন, বিশ্বাস করো রানু, এই পাইপ ছুঁয়ে বলছি, লোকটা আমার ক্লায়েন্ট নয়। তাকে আমি জীবনে কখনো দেখিনি, কথাবার্তাও হয়নি কখনো। বস্তুত কাল রাত পর্যন্ত তার নামই জানতাম না। রানুদেবী ঝাঁঝিয়ে ওঠেন, মায়ের কাছে মাসির গপ্প? তোমাকে চিনতে বাকি আছে নাকি আমার? যাকে দেখনি, যার সঙ্গে জীবনে কথা বলনি, যার নামটা পর্যন্ত জানো না, তার বয়স 22 তুমি কেমন করে জানলে? পিওর ডিডাকশন। বুঝিয়ে বললে সহজেই বুঝবে, তবে একটু অপেক্ষা করো, লোকটাকে বিদায় করে আসি। ভয় নেই রানু, কথা যখন দিয়েছি তখনই ছুটির মধ্যে ওসব ঝামেলায় নিজেকে জড়াবো না। অন্য মানুষের মতো পাউচ থেকে টোবাকো নিয়ে পাইপে ভরতে ভরতে বাসু সাহেব ইন্ডিয়ান এয়ারলাইন্সের কাউন্টারের দিকে এগিয়ে গেলেন। দূর থেকেই নজর হলো, কাউন্টার ঘেঁষে দাঁড়িয়ে আছে একজন অল্পবয়সী ভদ্রলোক। বয়স সম্বন্ধে বাসু সাহেব যা আন্দাজ করেছিলেন, দেখা গেল তার নির্ভুল। বছর 22-23 বলেই মনে হয়। 3 পিস ডার্ক গ্রে স্যুট, গলায় একটা কালো টাই, মাঝারি গড়ন, স্বাস্থ্যবান, গোঁফদাড়ি কামানো। বা হাতের অনামিকায় ওটা বোধহয় পোখরাজ নয়, হিরে। নিখুঁত সাজ পোশাক সত্ত্বেও সে কেমন যেন নিষ্প্রভ। একটা আন্তর্বিষণ্ণতা যেন ঢেকে রেখেছে তার আপাত চাকচিক্য। বাসু সাহেব আর একটু অগ্রসর হতেই ছেলেটি এগিয়ে আসে, ডান হাতখানা বাড়িয়ে দিয়ে সপ্রতিভভাবে বলে, মিস্টার পি.কে. বাসু। বাসু ওর করগ্রহণ করে বলেন, ইয়েস মিস্টার খান্না, বাট হাউ অন আর্থ কুড ইউ নো দ্যাট আই এম কামিং বাই দিস ফ্লাইট? ছেলেটি ইংরেজিতে বললে, একটা অত্যন্ত জরুরি প্রয়োজনে কাল রাত্রে কলকাতায় আপনার চেম্বারে ট্রাঙ্ক কল করেছিলাম। সেই সূত্রেই জেনেছি আপনি এই ফ্লাইটে দিল্লি আসছেন। এয়ারপোর্টে আপনাকে ধরতে না পারলে খুব মুশকিল হতো, কারণ যিনি টেলিফোন ধরেছিলেন তিনি বলতে পারলেন না আপনি এখানে কোথায় উঠেছেন। তা আগে বরং সেই কথাটাই জেনে নেই। কোথায় উঠছেন আপনারা, হোটেলে না হাউস বোটে? বাসু সাহেবের জবাব দিতে একটু দেরি হলো, পাইপটা ধরিয়ে নিতে যেটুকু সময় লাগে আর কি। তারপর বললেন, আপনি আমাকে মাফ করবেন মিস্টার খান্না, আমি এখানে সপরিবারে বেড়াতে এসেছি।
আপনার কেসটা আমি নিতে পারছি না। খান্না ম্লান হাসল, বলল, চাক্ষুষ আপনাকে কখনো না দেখলেও আপনার অনেক কীর্তি কাহিনী আমার জানা, সুতরাং আমি অবাক হইনি। আপনি ঠিকই ধরেছেন, একটা জটিল কেসে আপনার সাহায্য প্রার্থী হতে চাই বলেই আমি ট্রাঙ্ক কলে আপনাকে ধরতে চেয়েছিলাম। আর আমার দৃঢ় বিশ্বাস কেসটা কি জাতির শোনার পর আপনি আপত্তি করতে পারবেন না। বাসু মাথা নেড়ে বললেন, ওটাও আপনার ভুল ধারণা। কেসটা আমার অজানা নয়, ট্রাউট প্যারাডাইসের রহস্য তো। এবার বিস্মিত হবার পালা ও পক্ষের। বাসু সাহেবের প্রথম প্রশ্নটি এতক্ষণে সে এ কোর্টে ফিরিয়ে দিল। হাউ অন আর্থ কুড ইউ নো দ্যাট স্যার? খুব সহজেই। আজ সকালের কাশ্মীর টাইমসে আপনার পিতৃদেবের হত্যার খবরটা ছাপা হয়েছে, আপনার নামটাও কাগজে আছে। প্লেনে সেই বিবরণটা পড়তে পড়তে এসেছি। ইয়েস, আই অ্যাডমিট ইটস অ্যান অ্যাক্সিডেন্টলি ইন্টারেস্টিং কেস, কিন্তু আমাকে মাফ করতে হবে, এই মুহূর্তে আমি মানসিকভাবে প্রস্তুত নই। খান্না সবিনয়ে বললে, স্যার, কাগজে যেটুকু বার হয়েছে তাতেই যদি আপনার মনে হয়ে থাকে কেসটা অত্যন্ত আকর্ষণীয়, তাহলে আমি সুনিশ্চিত যে কেসটা আপনাকে নিতে হবে, কারণ দুটি অবিশ্বাস্য রকমের ক্লুর সন্ধান আমি রাখি যা কাগজে ছাপা হয়নি। সে দুটি শোনার পর, অলরাইট স্যার, ওসব কথা পরে হবে, আপাতত বলুন কোথায় উঠবেন? বাসু বলেন, ঠিক করা নেই কিছু। হঠাৎ পূজার ছুটিতে সকলে মিলে চলে এসেছি এবং মিসেস বাসুকে কথা দিয়েছি ছুটির এই কটা দিন আমি কোনো কেস নেব না। আই সি। আপনারা কজন আছেন? আমাকে নিয়ে 4 জন। কেন? খান্না একটু ভেবে নিয়ে বললে, অলরাইট স্যার, আমি একটা প্রস্তাব দিচ্ছি, দেখুন আপনি তাতে রাজি হতে পারেন কিনা। কি প্রস্তাব? আমাদের একটা হাউস বোট আছে, ঝিলাম কুইন, ডিলাক্স ক্লাস, 2 ডবল বেডরুম, ড্রয়িং অ্যান্ড ডাইনিং। আপনাদের অসুবিধা হবে না, ঠান্ডা গরম জল পাবেন, অ্যাটাচড বাথ, ইলেকট্রিসিটি আছে, টেলিফোন আছে, কুক আছে, বেয়ারা আছে। দৈনিক ভাড়া কত? ম্লান হাসল ছেলেটি, বললে, স্যার, ওটা আমরা কখনো ভাড়া দিইনি। বস্তুত ওটা আমাদের বাড়ির গেস্ট রুম, আমাদের পরিবারের বন্ধুরা এলে ওখানেই ওঠেন, আপনার সংকোচ করার কিছুই নেই। মাথা নাড়েন বাসু সাহেব, বলেন, তা হয় না, আমি আপনার হাউসবোটটা নিতে চাই এবং কেসটা নেব না। এই ক্ষেত্রে আপনি যদি ন্যায্য ভাড়া না নেন তাহলে আমি কেমন করে রাজি হই? এক কথায় ফয়সালা করে দিল ছেলেটি। বেশ তো, ভাড়া দেবেন, বাজার দর অনুযায়ী যা ন্যায্য ভাড়া হওয়া উচিত তাই দেবেন আমাকে, আমি মাথা পেতে নিয়ে নেব। আপনি তাতে ক্ষুব্ধ হবেন না? বিন্দুমাত্র না, কারণ আমি 100% শিওর কেসটা আপনি নিতে বাধ্য হবেন। আপনি ওখানে উঠুন, গুছিয়ে নিয়ে বসুন, ঘণ্টা 2 পরে আমি আসব, আমার কেসটা শোনাবো, হ্যাঁ, মিসেস বাসুকেও। তারপর যদি কেসটা না নিতে চান, নেবেন না, ন্যায্য ভাড়া দিয়ে ছুটির শেষে কলকাতায় ফিরে যাবেন। অ্যাগ্রিড? অ্যাগ্রিড। থ্যাংক ইউ স্যার, মালপত্র নিয়ে বাইরে আসুন, আমার গাড়িতে পৌঁছে দেব। বাসু সাহেব ফিরে এসে দেখলেন ইতিমধ্যে কৌশিক মালপত্র শনাক্ত করে ছাড়িয়েছে। ওর জন্যে অপেক্ষা করছিল সকলে। কৌশিক বলে, তাহলে কি স্থির হলো? এখান থেকে সোজা ট্যুরিস্ট রিসেপশন সেন্টারে যাব তো? না, আমি ইতিমধ্যে হাউসবোট বুক করে ফেলেছি, ঝিলাম কুইন, 2 ডবল বেডের রুম আছে, অসুবিধা হবে না কিছু। কৌশিক বলে, একবার না দেখেই অ্যাডভান্স করে দিলেন? শুনেছি এখানে দরদাম করলে ভাড়া অনেক কমে যায়। তা হয়তো যায়, কিন্তু এটা একটা শৌখিন হাউসবোট, ভাড়া দেওয়া হয় না। আমরা হয়তো গেস্ট হিসেবে। রানীদেবী ওকে মাঝপথে থামিয়ে দেন। থাক, আর কৈফিয়ত দিতে হবে না, আমরা বুঝেছি। হাউসবোটের মালিক ওই মিস্টার খান্না তো? বাসু সাহেব হেসে ওঠেন। সবাই গোয়েন্দা হলে আমরা যাই কোথায়? একটা সুটকেস উঠিয়ে নিয়ে বললেন, চলো যাওয়া যাক, বাইরে গাড়ি অপেক্ষা করছে। বেরিয়ে আসতেই খান্না এগিয়ে এসে নমস্কার করল। বাসু সাহেব তার সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিলেন। মালপত্র উঠিয়ে দেওয়া হলো গাড়িতে। প্রকাণ্ড স্টেশন ওয়াগন,
পিছনে ডালাটা খুলে দেবার পর রানীদেবীর হুইল চেয়ারটা অনায়াসে স্থান পেল ক্যারিয়ারে। হাউসবোটটা চমৎকার, অপছন্দ হবার কথা নয়। আসবাবপত্র অবশ্য একটু সেকেলে ধরনের, মেড ভিক্টোরিয়া যুগের। তা হোক, আধুনিক জীবনযাত্রার যাবতীয় উপকরণে উপস্থিত। ড্রয়িং রুমে প্রকাণ্ড একটা আয়না, সোফা সেট, সেন্টার টেবিল, তারপর ডাইনিং রুম, সেটা পার হলে একটা চওড়া গলিপথ। রানীদেবীর হুইল চেয়ারটা সে গলিপথে অনায়াসে চলবে। তার দুদিকে দুটি বেডরুম, সংলগ্ন স্নানাগার। হাউসবোটের পিছনে বাঁধা আছে আরেকটি ছোট নৌকা, সেটা রান্নাঘর ও ঠাকুর চাকরদের বাসস্থান। ঝিলাম নদী যেখানে ডাল লেকে গিয়ে মিশেছে, প্রায় তার কাছাকাছি হাউসবোটটা নোঙর করা। আভূমি নত হয়ে আদাব জানালো কেয়ারটেকার কাম কুক খোদা বক্স। ধবধবে সাদা দাড়ি, মাথায় কাজ করা সাদা গোল টুপি, পরনে একটা জব্বা মতো পোশাক। মনে হলো যেন মোঘল পেন্টিংয়ের কোনো মুরাল থেকে হাউসবোটে নেমে এসেছে। ওর পিছনে দাঁড়িয়েছিল একটি অল্প বয়সী ছোকরা, ওরই নাতি। সেও সেলাম করল আগন্তুকদের দেখে। খান্না ওদের জিম্মাদারি বুঝিয়ে দিল কেয়ারটেকারকে। বললে, খোদাবক্স, এরা কলকাতা থেকে আসছেন, আমার মেহমান। ঠিকমতো দেখভাল করো, যেন তোমার হাউসবোটের বদনাম না হয়ে যায়। খোদাবক্স পুনরায় মোগলাই কায়দায় আদাব জানিয়ে বললে, বেফিকর রহিয়ে সব। তারপর একটু ইতস্তত করে উর্দুতে জিজ্ঞাসা করল, কাল সব মিটতে কত রাত হলো হুজুর? রাত প্রায় কাবার হয়ে গিয়েছিল। খোদাবক্স পুনরায় মাথা নেড়ে শখেদে বললে, আজব এক দুনিয়া, কোথা থেকে কি যে হয়ে গেল। খান্না আর কথা না বাড়িয়ে বাসু সাহেবের দিকে ফিরে বললে, আপনারা বিশ্রাম করুন, আমি ঘণ্টা দুয়েক পরে আবার আসব। ফিরতে গিয়েও আবার থেমে পড়ে বলে, মিস্টার বাসু, মানসিক প্রস্তুতি আমারও এখন নেই, কিন্তু ভেঙে পড়লে তো চলবে না। যা করার তাড়াতাড়ি তো করতে হবে। বাসু সাহেব ওকে থামিয়ে দিয়ে বলেন, তা তো বটেই, কিন্তু খোদাবক্স আপনাকে কি জিজ্ঞাসা করলো বলুন তো? কাল রাত্রে কোথা থেকে ফিরতে অত রাত হলো আপনার? ম্লান হাসল খান্না, অস্ফুটে বললে, শ্মশান থেকে। এমনিতেই 1 সপ্তাহ পার হয়ে গিয়েছিল, পচন শুরু হয়ে গিয়েছিল আর কি। বাসু ওকে থামিয়ে দিয়ে বলেন, থাক ওসব কথা, আপনি ঘণ্টা দুয়েক পরেই আসবেন। কেসটা নেই বা না নেই, কিছু পরামর্শ আপনাকে দিতে পারবো নিশ্চয়ই। খান্না চলে যেতেই সকালে ওকে ঘিরে ধরে। ব্যাপারটা কি? বাসু বললেন, তোমরা বিশ্রাম করবে না? কাহিনীটা বলতে অনেক সময় লাগবে। সুজাতা বলল, বিশ্রাম করার আবার কি আছে, এলাম তো প্লেনে, ঢুলতে ঢুলতে। আপনি এখনই শুরু করুন, আমি বরং খোদাবক্সকে বলি 4 কাপ কফি বানাতে। বাসু বলেন, বলো, তবে আমারটা ব্ল্যাক কফি। ওকে বলে দিও, আর জিজ্ঞাসা করে দেখো তো হাউসবোটে খবরের কাগজ রাখা হয় কিনা। আজকের কাশ্মীর টাইমস পাওয়া যাবে? 13ই সেপ্টেম্বর, অর্থাৎ সেদিনের সংবাদপত্র সহজেই সংগ্রহ করা গেল। তার প্রথম পৃষ্ঠাতে খবরটা ফলাও করে ছাপা হয়েছে, কারণ সূর্যপ্রসাদ খান্নার স্বর্গগত পিতৃদেব এ শহরের একজন বিশিষ্ট নাগরিক ছিলেন। ওরও কোনো ছবি ছাপা হয়নি বটে, তবে যে লক কেবিনে ওর মৃতদেহ আবিষ্কার হয়েছে তার একটি আলোকচিত্র আছে। প্রথম পৃষ্ঠা থেকে সংবাদটা পঞ্চম পৃষ্ঠায় উপচিয়ে পড়েছে। তাছাড়া পঞ্চম পৃষ্ঠায় সূর্যপ্রসাদের একটা ইন্টারভিউ ছাপা হয়েছে। পত্রিকার নিজস্ব সংবাদদাতা দুঃসংবাদটা এমনভাবে সাজিয়েছেন যাতে একটা মানবিকতার আবেদন ফুটে উঠেছে। সংবাদের চুম্বকসার এইরকম, নিহত মহাদেও প্রসাদ খান্না এই অঞ্চলের একজন প্রখ্যাত ব্যক্তি, জীবনে সুপ্রতিষ্ঠিত, কাশ্মীর ভ্যালি ট্রান্সপোর্ট অ্যান্ড অটোমোবাইলসের স্বত্বাধিকারী। তিনি প্রাক্তন এমপিও বটে। ইদানিং তিনি রাজনীতি থেকে সরে দাঁড়িয়েছিলেন। পরপর 2টি ইলেকশনে নির্বাচন প্রার্থী হননি, অথচ সাধারণ লোকের ধারণা তিনি নির্বাচনের প্রার্থী হলে অনায়াসেই নির্বাচিত হতে পারতেন। বস্তুত বছর 2 হল তার চরিত্রে একটা বিচিত্র পরিবর্তন লক্ষিত হয়েছে। ব্যবসায় সংক্রান্ত কাজকর্ম তিনি ইদানিং বড় একটা দেখতেন না। পুত্র সুরজ প্রসাদ বয়প্রাপ্ত হবার পর সব দায়ঝক্কি তার স্কন্ধেই অর্পণ করেছিলেন।
অথচ অবসর নেবার মতো এমন কিছু বয়সও তার হয়নি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র 46, যে বয়সে অনেকেই নতুন উদ্যমে, নতুন ব্যবসায় নামে। বছর 2 হলো খেয়ালি প্রৌঢ় মানুষটি শুধু হিমালয়ের এক প্রান্ত থেকে অপর প্রান্ত ঘুরে বেরিয়েছেন। দাক্ষিণাত্যে যাননি, ভারতের বাইরেও নয়, শুধুমাত্র হিমালয়ের দক্ষিণ সীমান্ত বরাবর পূর্ব পশ্চিমে পরিক্রমা করেছেন। তার চিঠিপত্র মাঝে মাঝে আসত, কখনো কুলু মানালি থেকে, কখনো কেদার বদ্রীর বিভিন্ন চটি থেকে, কখনো বা সান্ডাকপু ফালট অঞ্চল থেকে। তিব্বত এবং নেপালের বহু অঞ্চলে তিনি এই 2 বছরে ঘুরেছেন। যখন যে অঞ্চলে যেতেন তখন সেখানকার সাধারণ মানুষের সঙ্গে মিশবার চেষ্টা করতেন। সাধারণ পোশাকে, যাতে কেউ বুঝতে না পারে তিনি লক্ষপতি। ওদের সুখ দুঃখের গল্প শুনতেন, ছবি আঁকতেন, ওদের লোকসঙ্গীত সংগ্রহ করতেন। কখনো বা নির্জন পাইন বনে বসে থাকতেন বাইনোকুলার হাতে, ছড়িয়ে দিতেন পাউরুটি অথবা বিস্কুটের টুকরো। দেখতেন আরণ্যক প্রাণীদের, কাঠবিড়ালি, খরগোশ আর বিচিত্র পাখিদের সন্ত্রস্ত আহার সংগ্রহের প্রচেষ্টা। পুত্র শ্রী সূর্যপ্রসাদ খান্না পত্রিকার নিজস্ব সংবাদদাতাকে বলেছিলেন, মহাদেবের এই চারিত্রিক বিবর্তনের মূলে আছে নাকি তার ছোট ভাই প্রীতম প্রসাদ খান্না। তিনি যৌবনের প্রারম্ভেই সংসার ত্যাগ করেন, সন্ন্যাস নেননি, কিন্তু ভবঘোরের জীবনযাপন করে এসেছেন এতদিন। প্রীতম প্রসাদ যখন সংসার ত্যাগ করেন তখনও ওদের পিতৃদেব জীবিত। তিনি তার 2টি সন্তানকেই সমানভাবে সম্পত্তির অধিকার দিয়ে যান, কিন্তু প্রীতম বন্ধনমুক্ত থাকার প্রেরণায় সবকিছু পুনরায় জ্যেষ্ঠ ভ্রাতাকেই লিখে দেন, সামান্য মাসোহারার বিনিময়ে। প্রথম দিকে মাঝে মাঝে তিনি এদের সংসারে আসতেন, 2-4 দিন থেকে আবার ফিরে যেতেন তার অজ্ঞাত আবাসে। হয়তো মহাদেবের সঙ্গে তার একটা যোগাযোগ ছিল, পত্র বিনিময়ে। সুরজ সে খবর জানত না। সংবাদে প্রকাশ, এবছর ট্রাউট প্যারাডাইস এর সিজন শুরু হয়েছে মঙ্গলবার 6 সেপ্টেম্বর। মৎস্য ও বন্যপ্রাণী মন্ত্রক প্রতি বছরই ঘোষণা করেন কবে থেকে ট্রাউট মাছ ধরা যাবে। জুলাই আগস্টে মাছেরা ডিম পাড়ে, তাই সে সময় মাছ ধরা বেআইনি। প্রতি বছরের মতো এবছরেও মহাদেবপ্রসাদ 15ই আগস্ট থেকে একটি লক কেবিন বুক করেন, যাতে সিজনের উদ্বোধন দিবস থেকেই তিনি ওই নির্জনাবাসে থাকতে পারেন। মৃতদেহ আবিষ্কারের পরে পুলিশ সারকামস্ট্যান্সিয়াল এভিডেন্স থেকে সিদ্ধান্তে এসেছেন মহাদেবপ্রসাদ সোমবার 5ই সেপ্টেম্বর বিকালে ওই লক কেবিনে আসেন। সকাল সকাল সপাক আহার সেরে শয্যা গ্রহণ করেন। পরদিন অর্থাৎ উদ্বোধনের দিন যাতে সূর্যোদয় মুহূর্ত থেকেই মাছ ধরা শুরু করা যায়, তাই তিনি অ্যালার্ম ক্লকে 5:30টায় দম দিয়ে শুয়ে পড়েন। পরদিন তিনি শয্যা ত্যাগ করে প্রাতকৃত্য সেরে প্রাতরাশ তৈরি করেন এবং আহার করেন। তারপর মাছ ধরার সরঞ্জাম নিয়ে নদীর ধারে চলে যান। দৈনিক যতটা মাছ ধরার অনুমতি আছে, দুপুরের আগেই সেই পরিমাণ মাছ ধরে তিনি কেবিনে ফিরে আসেন। তার কিছু পরেই, ঠিক কতটা পরে সেটাও পুলিশ বিভিন্ন যুক্তির মাধ্যমে আন্দাজ করতে পারছে, আততায়ীর গুলিতে মহাদেও নিহত হন। অর্থলোভ হত্যার কারণ হতে পারে না, কারণ মহাদেও এর মানিব্যাগে প্রায় 100 টাকা ছিল এবং সুটকেসে ছিল 5,500 টাকা। অনুমান করা যায় মাত্র 3-4 ফুট দূরত্ব থেকে আততায়ী একসঙ্গে 2টি গুলি করে, কারণ মৃতদেহে পাশাপাশি 2টি ক্ষতচিহ্ন প্রমাণ দিচ্ছে কিভাবে হৃৎপিণ্ড বিদীর্ণ হয়েছিল। পিস্তলটা মৃতদেহের অদূরে আবিষ্কৃত হয়েছে। রুদ্ধদ্বার কক্ষে মহাদেব প্রসাদের আদরের পাহাড়ি ময়নাটিকে অক্ষত অবস্থায় পাওয়া গেছে। মহাদেব যখনই যেখানে যেতেন এই পোষা ময়নাটিকে নিয়ে যেতেন। লক কেবিনটা বেশ নির্জনে। যে পাহাড়ি পাকদণ্ডী পথটা পাহাড়কে বেষ্টন করে চলে গেছে তার থেকে অন্তত 300 মিটার দূরে। ওই রাস্তায় মোটর গাড়ি যেতে পারে, তবে সারাদিনে খুব বেশি গাড়ি ঘোড়া ও পথে যায় না। নিকটতম লক কেবিনটিও এত দূরে যে পিস্তলের শব্দ সেখানে পৌঁছাবে না। দিনের পর দিন ওই পাকদণ্ডী পথ বেয়ে মানুষজন চলাফেরা করেছে। অন্যান্য লক কেবিনের বাসিন্দাও হয়তো ওই রুদ্ধদ্বার কামরার সামনে দিয়ে চলাফেরা করেছে। তারা স্বপ্নেও ভাবতে পারেনি অর্গলবদ্ধ গৃহের ভিতর পড়ে আছে একটি মৃতদেহ।
প্রায় 5 দিন পরে এতদিনে প্রায় প্রত্যেকটি কেবিনই ভর্তি হয়ে গেছে। একজনের খেয়াল হলো ওই ঘরটা থেকে একটা পাহাড়ি ময়না ক্রমাগত কর্কশ স্বরে ডাকছে। কৌতূহলী হয়ে তিনি সদর দরজায় নক করলেন। দেখলেন সেটা তালা বন্ধ। ভিতর থেকে কেউ সাড়া দিল না। দরজায় গা তালা আছে, ইয়ের লক, দুদিক থেকেই বন্ধ করা যায়। ওর মনে হলো এই কেবিনের গৃহস্বামী হয়তো শহরে গিয়ে কোনো কারণে আটকা পড়েছেন, তাই অভুক্ত ময়নাটা অমন তারস্বরে প্রতিবাদ করছে। কৌতূহলী হয়ে উনি জানালা দিয়ে ভিতরে উকি দিলেন। শুধু ময়নাটিকেই নয়, তিনি ওই কেবিনের মেঝেতে এমন কিছু দেখলেন যাতে তৎক্ষণাৎ ছুটতে ছুটতে ফিরে গেলেন পুলিশে খবরটা জানাতে। হত্যাকারী যতই নিষ্ঠুর হোক, তার অন্তরের একটি প্রান্তে ছিল কিছু শুভ বুদ্ধি। নিজস্ব সংবাদদাতা এখানে একটু কাব্য করে লিখেছেন, লেডি ম্যাকবেথের মতো পিচাসীর অন্তরে যদি একটি কন্যা হৃদয় লুকিয়ে থাকতে পারে, তাহলে হত্যাকারীর অন্তরেও একটি প্রাণী দরদি থাকতে পারবে না কেন? সে যাই হোক, দেখা গেল যাবার আগে লোকটা ওই ময়নার খাঁচার দরজাটা খুলে রেখে গেছে। একটি পাত্রে কিছু জল এবং যথেষ্ট পরিমাণ থিন অ্যারারুট বিস্কুট মেঝেতে ফেলে রেখে গেছে। দীর্ঘ বিবৃতিটা পাঠ করে বাসু সাহেব বললেন, এই সংবাদটাই প্লেনে পড়তে পড়তে এসেছি, তাই লাউড স্পিকারে যেই মাত্র শুনলাম আমার সঙ্গে জনৈক এসপি খান্না দেখা করতে চান, তখনই বুঝলাম তার উদ্দেশ্যটা কি। এখন তোমরা বলো, কেসটা আমি নেব না নেব না? তিনজনের কেউই জবাব দিচ্ছে না দেখে বাসু সাহেব বলেন, তাহলে আর একটু বিশ্লেষণ করে বলি। কেসটা নিলে আমি ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ব। গুলমার্গ, পেহেলগাঁও, উলার লেক বাদ যাবে। অবশ্য তোমরা তিনজনে ঘুরে আসতে পারো। রানীদেবী বললেন, বেশ তো, আগে শুনেই দেখো না সূর্যপ্রসাদ কি বলে। সবটা শুনে তারপর আমরা রায় দেব। কি বলো সুজাতা? আমি একমত, সুজাতা বললে। অনতি বিলম্বেই ফিরে এলো সূর্যপ্রসাদ। গুছিয়ে নিয়ে বসলো একটা সোফায়। রানীদেবী বললেন, তোমরা কথা বলো, আমরা ভিতরে গিয়ে বসছি। সূর্য চট করে দাঁড়িয়ে উঠল, হাত দুটি জোর করে বলল, তার কোনো প্রয়োজন নেই। মিস্টার বাসু যদি কেসটা নেন, তাহলে হয়তো সুকৌশলীকেও কাজে নেমে পড়তে হবে। তাছাড়া আমি এমন কিছু গোপন কথা বলছি না যাতে আপনাদের উঠে যেতে হয়। বাসু সাহেব পকেট থেকে পাইপ আর পাউচ বার করে বলেন, ঠিক আছে, শুরু করুন। করুন নয়, করো। আপনি আমার চেয়ে বয়সে অনেক বড়। ঠিক আছে, শুরু করো। ঠিক কোথা থেকে শুরু করব বুঝে উঠতে পারছি না। আপনি খবরের কাগজে প্রকাশিত সংবাদটা তো পড়েছেন, সুতরাং আপনি প্রশ্ন করুন, আমি একে একে জবাব দিয়ে যাই। বাসু সাহেব পাইপটা ধরিয়ে নিয়ে বললেন, আমার প্রথম প্রশ্ন, তুমি আমার কাছে কি জাতের সাহায্য চাইছ? অনেক কিছুই। প্রথম কথা, আমার বাবার হত্যাকারীকে খুঁজে বার করতে হবে। কে, কেন, কিভাবে এটা করলো আমাকে জানতে হবে। দ্বিতীয় কথা, হত্যাকারী আমার স্বর্গত পিতৃদেবের চরিত্র হনন কেন করতে চাইল সেটা আমাকে বুঝে নিতে হবে। তৃতীয় কথা, আমি চাই আপনি আমার বিমাতার সঙ্গে সাক্ষাৎ করুন। এমন ব্যবস্থা করুন যাতে তিনি আমাদের কাশ্মীর ভ্যালি ট্রান্সপোর্ট অ্যান্ড অটোমোবাইলসটাকে ডকে তুলে দিতে না পারেন। আমার দৃঢ় ধারণা, পিতৃদেব সম্প্রতি একটি উইল করেছিলেন। আমাকে তিনি সম্মুখেই সে কথা বলেছিলেন, যদিও আমি জানি না উইলে তিনি কাকে কি দিয়ে গেছেন। তবু আমার দৃঢ় ধারণা, কোম্পানির যাবতীয় দায় দায়িত্ব দেনা পাওনা আমাকেই দিয়ে গেছেন। এই উইলটি আমি এখনও খুঁজে পাইনি। আমাদের যিনি সলিসিটার, তার কাছে নেই। বাড়িতেও খুঁজে পাইনি। অবশ্য দুটি জায়গা এখনও খুঁজে দেখতে পারিনি। বাড়িতে একটা সিন্ধুকে উনি দরকারি কাগজপত্র রাখতেন। তার একটি চাবি তার কাছে ছিল, ডুপ্লিকেট থাকে ওর প্রাইভেট সেক্রেটারির কাছে, সেটি দেখা হয়নি। দ্বিতীয়ত, ব্যাংক অফ ইন্ডিয়াতে বাবারও আমার অ্যাকাউন্ট আছে। ওই ব্যাংকের ভল্টে তিনি স্বনামে একটি লকারও রেখেছেন, সেটাও দেখা হয়নি। এই দু জায়গায় যদি না থাকে, তবে আমার আশঙ্কা আমার বিমাতা সেটা হস্তগত করেছেন এবং নষ্ট করে ফেলেছেন। বাসু বললেন, তুমি তোমার বিমাতাকে পছন্দ করো না? নয়,
পছন্দ করি না বললে সত্যের অপলাপ হয়। ঘৃণা করি। কি নাম তোমার বিমাতার? কোথায় আছেন তিনি? ওর নাম সুরমা দেবী। শ্রীনগরেই আছেন, একটি হোটেলে। বস্তুত 6 অথবা 7 তারিখে তিনি এবং জগদীশ দিল্লি থেকে এখানে এসেছেন, কিন্তু ইদানিং ওরা এ বাড়িতে ওঠেন না। শ্রীনগরে যে কদিন থাকেন হোটেলেই থাকেন। শ্রীনগরে পৌঁছেই তিনি আমাকে ফোন করেন, পিতাজি এবং চাচাজির খোঁজ করেন। প্র্যাকটিক্যালি প্রতিদিনই খোঁজ করে চলেছেন। তাকে দুর্ঘটনার কথা বলেছি, আজকালের মধ্যেই তিনি আমাদের বাড়িতে আসবেন। কি আশ্চর্য, এখনও তার সঙ্গে তোমার দেখা হয়নি? না, এ খবর পেয়েও তিনি আসেননি। আমার রুচি হয়নি হোটেলে গিয়ে তার সঙ্গে দেখা করার। কতদিন হলো তিনি মহাদেব প্রসাদকে বিবাহ করেন? বছর 3। আমার মা ছিলেন চিররুগ্না। দীর্ঘদিন ভোগে তিনি মারা যান। সুরমা দেবী পাশ করা নার্স, বিধবা। আমার মায়ের শুশ্রূষা করার জন্যই তিনি এ বাড়িতে আসেন। তার একটি সন্তানও আছে, আমার চেয়ে বছর 3 বড়। তারই নাম জগদীশ মাথুর। তোমার বিমাতার এইবারের বিবাহ সুখের হয়নি? নয়। সূর্য মাথা নিচু করে বলল, তার পক্ষে নিশ্চয়ই সুখের হয়েছে। ইতিপূর্বে নার্সগিরি করে অন্ন সংস্থান করতেন, এখন 2 হাতে টাকা ওড়াচ্ছেন। বাবার সঙ্গে তার সম্পর্ক শুধু টাকার। বিবাহের পর থেকেই বাবা বস্তুত গৃহত্যাগী, বনে জঙ্গলে ঘুরে বেড়াতেন। বাসু একটু ইতস্তত করে বলেন, বিষয়টা অপ্রিয়, বিশেষ করে তোমার পক্ষে। তবু প্রশ্নটা করতে বাধ্য হচ্ছি। তোমার কি ধারণা মহাদেব প্রসাদ কোনো কারণেই বিবাহ করতে বাধ্য হয়েছিলেন? সূর্য কোনো সংকোচ করল না, বললে, হ্যাঁ, আমার ধারণা তিনি ফাঁদে পড়ে এ কাজ করতে বাধ্য হন, আর তারপর থেকেই পিতাজি সম্পূর্ণ অন্য মানুষ হয়ে যান, ঠিক চাচাজির মতো। বাসু সাহেব ওকে থামিয়ে দিয়ে বলেন, ঠিক আছে, ও অপ্রিয় প্রসঙ্গ থাক। তুমি বরং খোলাখুলি বলো, তুমি আমার কাছে ঠিক কী চাইছ? আমি খোলাখুলি বলছি। আমার বিজনেসের সলিসিটার হচ্ছেন মেসার্স সাক্সেনা অ্যান্ড অ্যাসোসিয়েটস। আমি চাই আপনি ওদের সঙ্গে সহযোগিতা করুন। মানে সম্পত্তিতে তোমার প্রবেট পাওয়ার বিষয়ে? আগে হ্যাঁ। দ্বিতীয়ত, আমার বাবা স্বাভাবিকভাবে দেহ রাখেননি। আমি চাই আপনি পুলিশের সঙ্গেও সহযোগিতা করে আসল হত্যাকারীকে খুঁজে বার করুন। কে জানে দুটো ব্যাপার অঙ্গাঙ্গিভাবে যুক্ত কিনা। অর্থাৎ তোমার বাবার মৃত্যু এবং তোমার বিমাতার সম্পত্তি লাভ? হ্যাঁ, সেটাও আমি জানতে চাই। বাসু সাহেব এবার অন্য দিক থেকে প্রশ্ন করেন, তুমি একটু আগে তোমার পিতৃদেবের চরিত্র হননের কথা বলছিলে, সেটা কি? তাছাড়া এয়ারোড্রামে তুমি বলেছিলে সংবাদপত্রে প্রকাশিত হয়নি এমন 2টি খবর। আগে হ্যাঁ, 2টি কথা সংবাদপত্রে ছাপা হয়নি আমারই অনুরোধে। তার একটা পুলিশ জানে, দ্বিতীয়টা জানে না, শুধুমাত্র আমিই জানি। সে 2টি কি? প্রথম খবরটা হচ্ছে এই, পুলিশ গিয়ে যখন ঘরটা সার্চ করে তখন অন্যান্য জিনিসের সঙ্গে তারা 2টি জিনিস উদ্ধার করে যা ওখানে খুঁজে পাওয়ার কথা নয়। একটা মেয়েদের ব্রেসিয়ার এবং একজোড়া উলের কাঁটা, আধবোনা একটা সোয়েটার ও কিছু উল। আমার বিশ্বাস হত্যাকারী উদ্দেশ্যপ্রণোদিতভাবে ওগুলি রেখে গেছে। দ্বিতীয়টা, যেটা পুলিশও জানে না, আপনি নিশ্চয়ই কাগজে পড়েছেন আমার বাবার একটা পোষা ময়না ছিল। সেটা আমার চাচাজি বাবাকে উপহার দিয়েছিলেন। চাচাজি বস্তুত এক জাতের পক্ষী বিশারদ। সালেম আলীর বই এবং বাইনোকুলার তার নিত্য সাথী। তিনি একজন বার্ড ওয়াচার। পাখির ছবিও এঁকেছেন অসংখ্য। মোট কথা, এই পাখিটা বাবার খুব প্রিয়। তার নাম মুন্না। বাবা যখন দুর্গম কোনো অঞ্চলে যান তখন মুন্না আমাদের এই শ্রীনগরের বাড়িতেই থাকে, আর যখন সহজগম্য কোনো জায়গায় যান তখন ওকে নিয়ে যান। এবার ওই লক কেবিনে ওটাকে নিয়ে গিয়েছিলেন। আশ্চর্যের কথা, পুলিশ ওর কেবিন থেকে যে পাহাড়ি ময়নাটাকে উদ্ধার করেছে সেটা মুন্না নয়, ঠিক একই রকম দেখতে আর একটা ময়না। কৌশিক এতক্ষণ নীরবে শুনে যাচ্ছিল, আর যেন ধৈর্য রাখতে পারল না, বলে বসল,
আপনি নিঃসন্দেহ? সন্দেহাতীতভাবে। কেমন করে জানলেন? প্রথম কথা, মুন্না যে বলগুলো পড়ত, হ্যালো, রাম রাম, আইয়ে बैठिए, চায়ে পিজিয়ে, সীতারাম, তার একটাও এই ময়নাটা বলতে পারে না। পুলিশের অনুমতি নিয়ে আমি ওটাকে বাড়ি নিয়ে এসেছি। এ দুদিনে সে তার অভ্যস্ত বোলের একটাও বলতে পারেনি। বাসু সাহেব বলেন, পোষা জন্তু জানোয়ার তার মালিকের অভাবটা অদ্ভুতভাবে বুঝতে পারে, আমরা সেটা বুঝতে পারি না। কিন্তু সব রকম পোষমানা জন্তুর মধ্যেই দেখা গেছে তার সত্যিকারের মাস্টারের অনুপস্থিতিটা। ওকে মাঝপথে থামিয়ে দিয়ে সূর্যপ্রসাদ বলে ওঠে, পার্ডন মি ফর ইন্টারাপশন স্যার, আমার দ্বিতীয় যুক্তিটাও শুনুন। মুনার ডান পায়ের মাঝের আঙুলটা অনেকদিন আগে কাটা গিয়েছিল। কেবিন থেকে যে ময়নাটাকে আমরা এনেছি তার দুটি পায়ের সবকটা আঙুলই আছে। বাসু সাহেবের ভ্রুকঞ্চনটি দৃষ্টি এড়াল না কারও। তিনি বলে ওঠেন, কিন্তু কেন? হত্যাকারী হোক বা যেই হোক, ময়নাটাকে বদলে দিয়ে যাবে কেন? সূর্যপ্রসাদ বলল, আমি স্যার এই জিনিসটা নিয়ে অনেক ভেবেছি। আমার মনে একটা সম্ভাবনার কথা জেগেছে। হয়তো শুনতে উদ্ভট লাগবে, তবু আমার যুক্তিটাও শুনুন। মুন্না ক্ষেত্র বিশেষে অত্যন্ত তাড়াতাড়ি কোনো বোল শিখে ফেলত। আমার মনে আছে, একবার রাস্তা দিয়ে একদল শববাহী যাচ্ছিল। আমাদের বাড়ির সামনে তারা একবার মাত্র হুঙ্কার দিয়েছিল, রাম নাম সত্য হ্যায়। মুন্নার খাঁচাটা ছিল বারান্দায়। একবার মাত্র শুনেই সে বলে উঠল, রাম নাম সত্য হ্যায়। তাতে কি হলো? আমার বিশ্বাস, মৃত্যু সময়ে বাবা হয়তো চিৎকার করে উঠেছিলেন আততায়ীর নাম ধরে, এবং হত্যাকাণ্ডের পরেই হয়তো মুন্না ঠিক একই স্বরে হত্যাকারীর নামটা বলে ওঠে। এই জন্যই। এবার বাধা দিয়ে বাসু সাহেব বলে ওঠেন, মিলছে না। সেক্ষেত্রে হত্যাকারী মুন্নাকেও শেষ করে দিয়ে যেত। ঠিক একই রকম দেখতে আরেকটা ময়না জোগাড় করে ওই ঘরে দ্বিতীয়বার পদার্পণ সে কখনোই করত না। সূর্যপ্রসাদ হার স্বীকার করল, বলল, তা ঠিক। মিনিট খানেক চোখ বুজে কি ভেবে নিয়ে বাসু বলেন, আমার কেন যেন মনে হচ্ছে ওই পাহাড়ি ময়নাটার পথ ধরেই আসল হত্যাকারীকে খুঁজে পাওয়া যেতে পারে। দাঁড়াও, মুন্নার ব্যাপারটা ভালোভাবে বুঝে নেই। তুমি নিশ্চিতভাবে জানো যে মুন্নাই ছিল ওর কেবিনে? সেটাই একমাত্র সম্ভাবনা। এবছর অগাস্ট মাসে পিতাজি অমরনাথ তীর্থে যান। সেখানে যাবার আগেই উনি চিঠি লিখে আমাদের জানিয়েছিলেন যে সোমবার 5ই সেপ্টেম্বর উনি শ্রীনগরে আসবেন এবং ওই দিনই বিকালে ট্রাউট প্যারাডাইসে চলে যাবেন। লিখেছিলেন ব্যাংক অফ ইন্ডিয়াতে ওর কি একটা জরুরি কাজ আছে, আর ওর সেক্রেটারি গঙ্গারামজিকেও জানিয়েছিলেন তিনি যেন অতি অবশ্যই 5 তারিখ শ্রীনগরে থাকেন। কিন্তু যে কোনো কারণেই হোক উনি দিন তিনেক আগেই এসে উপস্থিত হন, অর্থাৎ তার আগের শুক্রবার 2রা সেপ্টেম্বর সকালে। পিতাজি বাড়িতে এসেই গঙ্গারামজিকে নিয়ে ব্যাংকে চলে যান। 12টা নাগাদ দুজনেই একসঙ্গে ফিরে আসেন এবং তারপরেই একটা সুটকেস আর মুন্নাকে নিয়ে তিনি চলে যান। যাওয়ার সময় তিনি আমাদের বলেন, দিন 2 পেহেলগাঁও থেকে মৎস্য মরশুমের আগে তিনি 5 তারিখ বিকালের মধ্যে ট্রাউট প্যারাডাইসে চলে যাবেন। বস্তুত অগাস্ট মাসের মাঝামাঝি থেকে একটা লক কেবিন ওর নামে বুক করা ছিল। ঠিক কোনটা আমি অবশ্য জানতাম না। বাসু প্রশ্ন করেন, কি কারণে 5 তারিখ সকালে আসবেন জানিয়েও তিনি দিন তিনেক আগে চলে এসেছিলেন আন্দাজ করতে পারো? তা বোধহয় পারি। অগাস্টের 3য় সপ্তাহে। তারিখটা আমার মনে নেই। দিল্লি থেকে জগদীশ আমাকে টেলিফোন করে জানায় সেপ্টেম্বরের 6 তারিখে মর্নিং ফ্লাইটে সে তার মাকে নিয়ে এখানে আসছে। আমাকে সে অনুরোধ করে 8 তারিখ সকালের ফ্লাইটে ওদের দুজনের জন্য দিল্লির 2খানি টিকিট কেটে রাখতে। সম্ভবত পিতাজি তার সেক্রেটারির কাছ থেকে এই খবরটা জানতে পেরেছিলেন, তাই তিনি তার প্রোগ্রামটা বদলে ফেলেন। মানে তিনি আমার বিমাতার সম্মুখীন হতে চাইছিলেন না। কিন্তু মুন্না যে বদল হয়ে গেছে, এ খবরটা তুমি পুলিশকে জানাওনি কেন? সূর্যপ্রসাদ একটু অশান্তভাবে মাথা নাড়ল। একটা দীর্ঘশ্বাস পড়ল তার। বেশ বোঝা যায় লোকটা নিতান্ত ক্লান্ত, দেহে ও মনে। আবার সোজা হয়ে বসে বলল, আপনি যাই বলুন বাসু সাহেব, আমার ধারণা পুলিশের রহস্যের কিনারা কিছুতেই করতে পারবে না।
পুলিশের কতগুলো বাধা ধরার ছক আছে। ঘটনা যদি সেই খাতে না চলে, ওরা নিতান্ত নাচার। এজন্যই আমি আপনাকে কলকাতায় ট্রাঙ্ক কল করেছিলাম। আমার ধারণা এই হত্যা রহস্যের উদ্ঘাটন আপনার মতো লোকের পক্ষেই করা সম্ভব। আপনি নেবেন সে দায়িত্ব? বাসু আর চোখে উপস্থিত 3 জনের উপর দৃষ্টি বুলিয়ে নিয়ে বলেন, ঘণ্টাখানেক সময় নিচ্ছি। তুমি বাড়িতেই ফিরে যাচ্ছ তো? আমি টেলিফোন করে জানাবো। রানীদেবী বাধা দিয়ে বলে ওঠেন, মিছিমিছি সময় নষ্ট করে কী লাভ? আমরা সবাই সূর্যপ্রসাদের হয়ে সুপারিশ করছি। বাসু আবার একবার সকলের উপর নজরটা চালিয়ে নিয়ে বললেন, অলরাইট, আই অ্যাকসেপ্ট। তৎক্ষণাৎ সূর্যপ্রসাদ তার পকেট থেকে একটা বন্ধ খাম বার করে টেবিলের ওপর রাখল। বললে, থ্যাংক ইউ স্যার। ওটা কি? আপনার রিটেইনার এবং আমার তরফে আপনার নিয়োগপত্র, যাতে পুলিশ আপনাকে সাহায্য করে। বাসু হেসে বলেন, তুমি তো খুব সিস্টেম্যাটিক। তা বলতে পারেন। আচ্ছা, চলি। নমস্কার। দ্বার পর্যন্ত গিয়ে আবার ফিরে দাঁড়ায়। বলে, ও, দুটো কথা বলার আছে আরও। প্রথম কথা, আমার বিমাতা ও জগদীশ প্রসাদ আমার সঙ্গে দেখা করতে এলে আপনাকে টেলিফোন করব এবং গাড়ি পাঠিয়ে দেব। আমার ইচ্ছা, তার সঙ্গে আমার যা কথাবার্তা হবে তা আপনার উপস্থিতিতে হওয়া চাই। দ্বিতীয় কথা, পেহেলগাঁওর ওসি যোগিন্দর সিংজি একটু আগে আমাকে ফোন করে জানিয়েছেন, দিল্লি থেকে কেন্দ্রীয় পুলিশ সংস্থার অর্থাৎ সিবিআই-এর একজন সিনিয়র অফিসার সরেজমিনে তদন্ত করতে আসছেন। আজ বিকালেই যোগিন্দর সিংজি তাকে নিয়ে লক্ষ্যবিনটা দেখতে যাবেন। আপনি কি যাবেন? বাসু বলেন, দাঁড়াও দাঁড়াও, এর মধ্যে সিবিআই ঢুকলো কেমন করে? আগেই বলেছি, পিতাজি একজন প্রাক্তন এমপি। তার একটা পলিটিক্যাল ক্যারিয়ার আছে। যদিও তিনি সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়িয়েছেন, তবু এটা রাজনৈতিক কারণে হত্যা হওয়াও অসম্ভব নয়। তাই বাসু বলেন, বুঝলাম। ওরা কখন যাচ্ছেন? যোগিন্দর তো বললেন পেহেলগাঁও থেকে বেলা 4টে নাগাদ রওনা হবেন। তাহলে 4:30 নাগাদ ওই লক্ষ্যবিনে পৌঁছে যাবেন। ঠিক আছে, তুমি বেলা 1টা নাগাদ আমাকে গাড়ি পাঠিয়ে দিও। সূর্য বলে, আমি সঙ্গে যেতে পারলে ভালো হতো, কিন্তু এদিকে আমার অনেক কাজ জমে গেছে। সন্ধ্যার পর জগদীশরা আমার সঙ্গে দেখা করতে আসবে বলে জানিয়েছে। চাচাজিও যে কোনো মুহূর্তে এসে পৌঁছাতে পারেন। চাচাজি মানে প্রীতম প্রসাদ? তিনি কোথায় আছেন? না না, প্রীতম প্রসাদজি কোথায় আছেন আমরা কেউ খবরই রাখি না। খবরের কাগজের সংবাদটা দেখে তিনি যদি নিচে থেকে যোগাযোগ করেন, তবেই হয়তো শ্রাদ্ধ বাসরে তাকে পাব। কিন্তু তিনি বোধহয় ইদানিং খবরের কাগজও পড়েন না। চাচাজি বলতে আমি বোঝাতে চেয়েছি শ্রী গঙ্গারাম যাদবকে। তিনি আমার বাবার প্রাইভেট সেক্রেটারি। পুরানো আমলের লোক, বাবারই বয়সী। তাকেই আমি চাচাজি ডাকি। কি একটা জরুরি কাজে তিনি ওই 6 তারিখের মর্নিং ফ্লাইটে দিল্লি গেছেন। ট্রাঙ্ক লাইনে খবরটা তাকে জানিয়েছি। আশা করছি আজই তিনি এসে পড়বেন। 2রা তারিখে তোমার বাবা ব্যাংকে এসে কি জাতের ট্রানজ্যাকশন করেন তা জানো না? গঙ্গারাম কিছু বলতে পারেননি? ট্রাঙ্ক টেলিফোনে অত কিছু কথা হয়নি। তাছাড়া হঠাৎ খবরটা শুনে উনি খুবই বিহ্বল হয়ে পড়েছিলেন। পিতাজির অধীনস্থ কর্মচারী হলেও তার সঙ্গে ওর একটা হৃদয়ের সম্পর্ক গড়ে উঠেছিল, প্রায় বন্ধু স্থানীয়। বয়সটা সমান হওয়াতেই বোধ হয়। উনি শুধু বললেন, এখনই আমি যাচ্ছি, অ্যাভেলেবল নেক্সট ফ্লাইটে। এখানকার ব্যাংক অফ ইন্ডিয়াতে তোমার বাবার অ্যাকাউন্ট আছে, বল্টে লকারও আছে। সেখানকার ম্যানেজার কিছু বলতে পারছেন না? আমি খোঁজ নিইনি। তাহলে এখনই চলো। পলিটিক্যাল মার্ডার যদি না হয়, তাহলে 2রা তারিখের ওই ব্যাংকের জরুরি কাজ এবং 6ই তার জীবন অবসানের মধ্যে যোগসূত্র থাকার সম্ভাবনা যথেষ্ট। 10টা বেজে গেছে। চলো প্রথমেই ব্যাংক দিয়ে শুরু করি। ব্যাংক অফ ইন্ডিয়ার ম্যানেজার মিস্টার অশোক সন্ধি তার ক্লায়েন্ট সূর্যপ্রসাদকে ঘনিষ্ঠভাবেই জানেন। ওদের আপ্যায়ন করে বসিয়ে সুরজের পিতৃবিয়োগের জন্য অনুশোচনা ও সান্ত্বনা বাক্য শোনালেন। বললেন, শহরে একটা ইন্দ্রপাত হয়ে গেল। সূর্য তার সঙ্গে ব্যারিস্টার সাহেবের পরিচয় করিয়ে দিল এবং জানালো তার পিতৃদেবের রহস্যজনক মৃত্যুর বিষয়ে উনি তদন্ত করছেন। সন্ধি সবিনয়ে জানান,
বলুন স্যার, আমি সর্বান্তকরণে আপনাকে সাহায্য করব, মানে যেটুকু আমার সাধ্য। বাসু বললেন, মিস্টার সন্ধি, আমি ওই 2রা তারিখের ট্রানজ্যাকশনের বিষয়ে বিস্তারিত জানতে চাই। ঠিক কি ঘটেছিল, যতটা আপনার মনে আছে আনুপূর্বিক বলে যান। আমি খুব ডিটেলসে আপনাকে বলতে পারবো, কারণ সেটাই তার সঙ্গে আমার শেষ সাক্ষাৎ। সংবাদপত্রে খবরটা পড়ে আমি সেদিনের ঘটনাটা আনুপূর্বিক মনে মনে আলোচনা করেছিলাম। শুনুন, 2রা শুক্রবার ঠিক ব্যাংক খোলার সঙ্গে সঙ্গেই উনি আর মিস্টার যাদব আমার ঘরে আসেন। উনি, জাস্ট মিনিট, আমি আরও ডিটেইলে শুনতে চাই। তখন ওর পরনে কি পোশাক ছিল, হাতে কি ছিল, ওকে উদ্ভ্রান্ত দেখাচ্ছিল কি না। ওর পরিধানে কি ছিল আমার ঠিক মনে নেই। হাতে ছিল একটা ফোলিও ব্যাগ। না, ওকে প্রথমবার মোটেই উদ্ভ্রান্ত দেখাচ্ছিল না। প্রথমবার মানে? আমাকে বলতে দিন স্যার, পরপর ঘটনাগুলো বলে যাই, তারপর আপনি প্রশ্ন করবেন। অলরাইট। বাসু পাইপ ধরালেন। ওরাই সেদিন আমার প্রথম ক্লায়েন্ট। সকাল 10টা 5 কি 10টা 10 হবে। ওরা দুজনে একসঙ্গে এলেন। দু একটা মামুলি সৌজন্য বিনিময়ের পরে মিস্টার খান্না তার ফোলিও ব্যাগ খুলে এক বান্ডিল ফিক্সড ডিপোজিটের সার্টিফিকেট বার করলেন। কতগুলো তা আমার মনে নেই, কিন্তু সবকটা সার্টিফিকেট মিলিয়ে ফিক্সড ডিপোজিটের অঙ্কটা 55,000 টাকার সুদ বাদে। সবগুলি ব্যাংক অফ ইন্ডিয়ার, কনট সার্কাস দিল্লি ব্রাঞ্চের। উনি সেগুলি আমার দিকে বাড়িয়ে ধরে বললেন, এগুলি আমানত হিসেবে জমা দিয়ে উনি 50,000 টাকার কর্য করতে চান। আমি জবাবে বললাম, যেহেতু এগুলি অন্য ব্রাঞ্চের ফিক্সড ডিপোজিট, তাই আমার পক্ষে সেগুলি সিকিউরিটি হিসেবে গ্রহণ করা সম্ভবপর হচ্ছে না। উনি বললেন, কেন? এ তো আপনাদেরই ব্যাংকের, এগুলি তো আমি গচ্ছিত রাখছি। আমি জবাবে বললাম, স্যার, এটাই সব ব্যাংকের নিয়ম। ধরুন আপনি তো দিল্লি ব্রাঞ্চে জানাতে পারেন যে এই সার্টিফিকেটগুলি নষ্ট হয়ে গেছে, তখন ইনডেমনিটি বন্ড দিয়ে আপনি সেখান থেকে টাকা তুলে নিতে পারবেন। তখন উনি বললেন, এই সার্টিফিকেটগুলি যদি আপনি দিল্লি ব্রাঞ্চে পাঠিয়ে দেন, তারা কনফার্ম করলে নিশ্চয়ই আপনি লোনটা দিতে পারেন। তার জবাবে আমি বললাম, তাতে স্যার দিন 10-15 দেরি হয়ে যাবে। সবচেয়ে ভালো হয় যদি আপনি মিস্টার যাদবকে এগুলি দিয়ে দিল্লি পাঠিয়ে দেন। মিস্টার যাদব তো আপনার জেনারেল পাওয়ার অফ অ্যাটর্নি হোল্ডার। এগুলি জমা দিয়ে তিনি আপনার তরফে 50,000 টাকার ঋণ নিতে পারেন। দিল্লি ব্রাঞ্চ এই ব্রাঞ্চের ওপর আপনার নামে একটা ব্যাংক ড্রাফটের পেমেন্ট করবে এবং আমি নগদে টাকাটা আপনাকে দিয়ে দেব। তাহলে আপনি 3-4 দিনের মধ্যেই টাকাটা নগদে এখানে বসেই পেয়ে যাবেন। উনি শুনে কিছু বললেন না। মনে হলো উনি তাতেই রাজি হলেন। ফিক্সড ডিপোজিট সার্টিফিকেটগুলি ওর ফোলিও ব্যাগে ভরে এরপর ওর ভল্টে গেলেন। মিস্টার যাদব এ ঘরেই বসে রইলেন। আমি আর মিস্টার খান্না আন্ডারগ্রাউন্ড ভল্টে গেলাম। ওর হাতে তখনও সেই ফোলিও ব্যাগটা ছিল। আমি আমার চাবি দিয়ে ওর লকার খুলে দিয়ে চলে এলাম। প্রায় 10-15 মিনিট পরে উনি ফিরে এলেন এবং দুজনে চলে গেলেন। তখন বেলা 10টা 25-30 হবে। তারপর উনি দ্বিতীয়বার আসেন, এবার একা। ওই দিনই বেলা ঠিক 2টোর সময়। সময়টা আমার মনে আছে, কারণ ওকে দেখি আমি একটু অপ্রস্তুত বোধ করি। ঘড়ির দিকে তাকিয়ে দেখি যে ব্যাংকের আওয়ার্স শেষ হয়ে গেছে। তখন উনি কোনো চেক ভাঙাতে চাইলে আমি বিব্রত হয়ে পড়ব। সেবার ওর হাতে ছিল একটা মাঝারি সাইজের সুটকেস আর একটা খাঁচায় একটা ময়না। এইবার ওকে উদ্ভ্রান্ত মনে হলো। এসেই বললেন, মিস্টার সন্ধি, আমার লকারটা জয়েন্ট নামে করতে চাই, আমার ছেলের সঙ্গে। আমি বললাম, সেটা কিছু শক্ত নয়। মিস্টার সূর্যপ্রসাদকে নিয়ে আসুন। আমার খাতায় একটা এন্ট্রি করতে হবে, তার স্পেসিমেন সিগনেচারটাও লাগবে। তাতে উনি বললেন, আমার একটু তাড়াতাড়ি আছে। আমি যদি একটা চিঠি দিই আপনাকে, আমার পুত্রকে জয়েন্ট হোল্ডার হিসেবে, তাহলে হয় না? ওর নিজস্ব অ্যাকাউন্ট তো আছে আপনাদের এই ব্রাঞ্চে, সেই স্বাক্ষরই ভ্যালিড হবে। হয় না? আমি তাকে বললাম, সাধারণ ক্ষেত্রে হয় না, তবে আপনাকে এবং আপনার পুত্রকে আমি ব্যক্তিগতভাবে চিনি। এক্ষেত্রে আপনার চিঠি আমি সাময়িকভাবে মেনে নেব। আপনি একদিন মিস্টার সূর্যপ্রসাদকে নিয়ে এসে ফর্মালিটিগুলি সারবেন, ফর্মালিটিগুলি সেরে যাবেন। উনি রাজি হলেন। সুটকেস খুলে একটি লেটার হেড প্যাড বার করে ওই মর্মে আমাকে একটি চিঠি লিখে দিলেন। মিস্টার সন্ধি সেই চিঠিখানি বার করে দেখালেন। বাসু সেটি পরীক্ষা করে ফেরত দেবার সময় বললেন,
তাহলে আমার ক্লায়েন্ট এখনই ওই বলটা খুলে দেখতে পারেন? পারেন, যদি চাবিটা তার কাছে থাকে। আছে কি? সূর্য মাথা নেড়ে জানালো সে জানে না চাবিটা কোথায়। বাসু বললেন, আপনি দয়া করে দেখবেন ওর অ্যাকাউন্ট থেকে সম্প্রতি কোনো বড় রকমের উইথড্রয়াল হয়েছে কিনা। সন্ধি তৎক্ষণাৎ লেজারটা চেয়ে পাঠালেন। দেখে বললেন, শেষ উইথড্রয়াল হয়েছে আগস্ট মাসের 5 তারিখে, 1000 টাকা। ওই অ্যাকাউন্টে ব্যালেন্স আছে 8,735 টাকা 15 পয়সা। বাসু ওকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিলেন। সূর্য ওকে হাউসবোটে পৌঁছে দিয়ে বিদায় নিল। বাসু বললেন, তাহলে ঠিক 1:30টার সময় একটা গাড়ি পাঠিয়ে দাও, আমি পেহেলগাঁও যাব। আর ওই সঙ্গে তোমার বাড়িতে যে বোবা ময়নাটা আছে সেটাকেও আমার কাছে পাঠিয়ে দাও। সূর্য 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 প্রস্থান করলে বাসু সাহেব বললেন, আমার দোষ নেই রানু, কাজটা তুমি আমার ঘাড়ে চাপালে। সে যা হোক, তোমরা দুজনে তৈরি হয়ে নাও। আমার সঙ্গে আজ পেহেলগাঁও অঞ্চলটা বেরিয়ে আসবে, 1:30টার সময় গাড়ি আসবে। রানু বললেন, দুজন মানে? বাদ যাচ্ছে কে? কৌশিক, তাকে শ্রীনগরেই থাকতে হবে। কাজ বুঝিয়ে দিচ্ছি। শোনো কৌশিক, আগে বলেছি আমার ইনটুইশন বলছে ওই পাহাড়ি ময়নাটাকে ঘিরেই রহস্য সমাধানের মূল চাবিটা রয়েছে। যে কোনো কারণেই হোক আততায়ী ময়নাটাকে বদলে দিয়েছে। সময় সে খুব বেশি পায়নি, সুতরাং হয় পেহেলগাঁও অথবা শ্রীনগরের বাজার থেকে ওই দ্বিতীয় ময়নাটিকে কিনেছে। তুমি ওবেলা শ্রীনগরের বাজারটা চষে ফেলো, দেখো এখানে অমন কোনো দোকান আছে কিনা যারা টিয়া ময়না, বদ্রিকা ইত্যাদি বেচে। কৌশিক কাজ ঝাঁকানি দিয়ে বললে, ভালো কাজ দিলেন যা হোক। আর শোনো, ওই সঙ্গে বাজারে গিয়ে খোঁজ নিও উলের দোকান কটা আছে। উল? হ্যাঁ, উল। লক কেবিনে যে আধবোনা সোয়েটারটা পাওয়া গেছে তার রং ঘটনাচক্রে যদি একটু বেপট ধরনের হয় তাহলে আমরা ওই নমুনা দেখিয়ে খোঁজ নিতে পারবো। এমন উল সম্প্রতি কে কিনেছে, ওই উলের কাঁটাটাও আমাকে খোঁচাচ্ছে। কৌশিক বলে, কিন্তু শ্রীনগরের বাজারেই কেনা হয়েছে কেমন করে জানলেন? জানি না, পেহেলগাঁও হয়ে থাকতে পারে, কিন্তু সেখানে তো আমরাই যাচ্ছি, খোঁজ নেব। তুমি শ্রীনগরটা দেখো। এটা রীতিমতো ওয়াইল্ড গুজ চেজ হয়ে যাচ্ছে না বাসু মামু? বাসু বললেন, যাচ্ছে। কোনো একটা দিক থেকে তো শুরু করতে হবে। তাছাড়া যাকে আমরা খুঁজছি সে ঠিক ডোমেস্টিক গুজ নয়। পাহাড়ে পাকদণ্ডী পথ দিয়ে অ্যাম্বাসেডর গাড়িটা বিস্প্রিল পথে ক্রমশ উপরে উঠছে। পিছনের সিটে বসেছেন রানু আর সুজাতা। ড্রাইভারের পাশে বাসু সাহেব। খোলা বক্স দুটি বড় টিফিন ক্যারিয়ারে বৈকালিক জলযোগ এবং বড় ফ্লাস্কে কফি দিয়েছি। কোকরনাক থেকে আচ্চাবলের দিকে যে পাকা রাজপথটা গিয়েছে সেই পথেই কোকরনাক থেকে প্রায় 7 কিলোমিটার দূরে একটা কাঁচা সড়ক। পিচ নেই বটে, তবে সব রকম গাড়িই চলে। এ পথটা ঘুরে গিয়ে মিশেছে পেহেলগাঁও। ওই পথের ধারে লিডার নদীর কিনারে ট্রাউট প্যারাডাইস। কোকরনাক এবং পেহেলগাঁওয়ের মাঝামাঝি দূরত্বে। ড্রাইভার কিলোমিটারের হিসাব এড়িয়ে জানালো 25 মিনিট ড্রাইভিং দূরত্বে। এ পথে দিনে একখানি বাস যায়, একখানি ফেরে, তবে ট্রাউট সিজনে। সেপ্টেম্বর অক্টোবর মাসে বাসের সংখ্যা বৃদ্ধি পায়, প্রাইভেট গাড়ি এবং ট্যাক্সিও। কোকরনাক ছাড়াবার পরেই সমস্ত লিডার উপত্যকাটা উদ্ভাসিত হয়ে উঠল। রানীদেবী বললেন, তোমার যদি তাড়া না থাকতো তাহলে আমরা এখানে একটু বসতাম, কিন্তু তুমি তো। কথাটা শেষ হলো না। বাসু সাহেব ড্রাইভারকে নির্দেশ দিলেন গাড়িটা থামাতে। রানীদেবীর দিকে ফিরে বললেন, কলা বেচতে এসেছি বলে হ্রদ দেখব না কেন? 2-10 মিনিট দেরি হলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। নামো সুজাতা। গাড়িটা পথের পাশে দাঁড় করিয়ে সুজাতা আর বাসু সাহেব নামলেন। রানীদেবীর নামার উপায় নেই।
হুইল চেয়ারটা আনা হয়নি। উনি গাড়ির কাজটা নামিয়ে দিয়ে কলস্রোতা লিডার নদীর উপল বন্ধুর নৃত্যছন্দ দু চোখ ভরে দেখতে থাকেন। বাসু সাহেব হঠাৎ বললেন, দেখি সুজাতা, বাইনোকুলারটা দাও তো। ওই নিচে যে গাড়িটা আসছে মনে হচ্ছে ওটা পুলিশ ভ্যান নয়। সুজাতা যন্ত্রটা ওর হাতে দেয়। দেখে নিয়ে বাসু সাহেব বললেন, হ্যাঁ, যা ভেবেছি ঠিক তাই। যোগিন্দর সিং সেই সিবিআই এর অফিসারটিকে নিয়ে আসছে। অনতি বিলম্বে বিস্প্রিল পথে পাক খেতে খেতে গাড়িটা এসে উপনীত হলো। ওদের অতিক্রম করে এগিয়ে গেল না, কিন্তু একটু দূরে গিয়ে থামল। গাড়ি থেকে নেমে এলেন 3 জন। পুলিশের পোশাকে থানা অফিসার যোগিন্দর সিংকে চিনতে অসুবিধা হল না। আকালি শিখ তিনি, গোফদারি পাগড়ি করায় তিনি চিহ্নিত। অপর দুজনেই স্যুট পরেছেন। একজনকে হঠাৎ চিনতে পারলেন বাসু সাহেব, সতীশ বর্মন। অনেকবার অনেক কেসে এ দুজনের মোলাকাত হয়েছে। সতীশ হাড়ে হাড়ে চেনে বাসু সাহেবকে। সতীশ করমর্দনের জন্য হাতটাও বাড়িয়ে দিল না, নমস্কারও করল না। বিস্ময়ে বিস্ফারিত চোখে শুধু বলল, আপনি এখানে? কি ব্যাপার? বাসু হেসে বললেন, আশ্চর্য কাকতালীয় ঘটনা। ঠিক ওই প্রশ্নটাই যে আমি পেশ করতে চাই। আপনি এখানে? কি ব্যাপার? আমি এখন ডেপুটেশনে সিবিআইতে আছি, একটা তদন্তের ব্যাপারে এসেছি। কিন্তু আপনি ছুটিতে? বাসু তার প্রশ্নের জবাব না দিয়ে অপর দুজনের উদ্দেশ্যে বললেন, আমার নাম পিকে বাসু। আপনাকে অবশ্য আমি আন্দাজে চিনতে পারছি যোগিন্দর সিংজি। কিন্তু বর্মন তৎক্ষণাৎ নিজের ত্রুটি সংশোধন করে বলে, আই এম সরি, আমারই ইন্ট্রোডিউস করে দেবার কথা। হ্যাঁ, উনি মিস্টার যোগিন্দর সিং, ওসি পেহেলগাঁও। ইনি মিস্টার জে.কে. শর্মা, এখানকার সিভিল এসডিও। আর ইনি মিস্টার পিকে বাসু, বার অ্যাট ল। বাসু সাহেব ওদের সঙ্গে করমর্দন করলেন, বর্মনের সঙ্গেও। শর্মা বললেন, মিস্টার পিকে বাসু, ব্যারিস্টার? আপনি কি? বাসু সাহেব ওকে মাঝপথে থামিয়ে বললেন, আর এ হচ্ছে সুজাতা, মিসেস সুজাতা মিত্র। সুজাতা হাত বাড়িয়ে সমবেতভাবে সকলকে নমস্কার করল। শর্মা তার অসমাপ্ত প্রশ্নটা দ্বিতীয়বার পেশ করার পূর্বেই সতীশ বর্মন পুনরায় বলে, আপনি কিন্তু আমার প্রশ্নটার জবাব দেননি। ছুটিতে? এবারও বাসু সাহেব তার প্রশ্নের জবাব দিলেন না। পকেট থেকে একটি খাম বার করে তার থেকে একখণ্ড কাগজ এগিয়ে দেন শর্মাজির দিকে, যেন তার অসমাপ্ত প্রশ্নের জবাব হিসেবেই। শর্মা এবার চোখ বুলিয়ে নিয়ে বলেন, ঠিকই ধরেছি তাহলে। কি ওটা? দেখি দেখি। বর্মন কাগজখানা নিয়ে দেখে, বলে, সূর্যপ্রসাদ আপনাকে নিয়োগ করেছি। চিঠিটা কি তাই বলছে না? কিন্তু কেন? কি চায় সে আপনার কাছে? কি বলেছে? চায় দোষীর শাস্তি হোক। বলেছে পুলিশের সঙ্গে যেন আমি সহযোগিতা করি। কোথাও কিছু নেই। অট্টহাস্যে ফেটে পড়ে সতীশ বর্মন। কোনো রকমে হাসির দমক সামলে বলে, বাসু সাহেব, আপনার এই জোকটা এবছরের শ্রেষ্ঠ জোক। পিকে বাসু, বার অ্যাট ল, দ্য পেরিমেসন অব দ্য ইস্ট, পুলিশের সঙ্গে সহযোগিতা করছেন। ভাবতেই আমার হাসি আসছে। এ যেন বামপন্থীরা দক্ষিণপন্থীদের সঙ্গে সহযোগিতা করছে। ওফ! আবার হাসির দমকে ভেঙে পড়েন বর্মন। বাসু সাহেব এসডিও শর্মা সাহেবের দিকে ফিরে বলেন, যেহেতু কোনো ক্রিমিনাল লয়ার নির্দোষ অভিযুক্তের হয়ে সওয়াল করে, তাই সে আরক্ষা বাহিনীর সঙ্গে সহযোগিতা করতে পারবে না। বর্মন হাসি থামিয়ে বলে, মায়ের কাছে আর মাসির গপ্প শোনাবেন না ব্যারিস্টার সাহেব। আপনি আজীবন পুলিশের বিরুদ্ধে লড়ে গেছেন, জাননি? বাসু বললেন, বরং উল্টোটাই। পুলিশের কাজ প্রকৃত অপরাধীকে ধরা। সে কাজে আমি আজীবন পুলিশের সঙ্গে সহযোগিতা করে গেছি। করিনি? সেটাকে সহযোগিতা বলে না। আপনি শুধু আপনার ক্লায়েন্টদের নির্দোষ প্রমাণ করে গেছেন। অস্বীকার করতে পারেন? বাসু হেসে বলেন, কি আশ্চর্য! তার জন্য কি আমি দায়ী? আপনারা যে ক্রমাগত নিরপরাধীদের ধরে ধরে এনে কাঠগড়ায় তুলছেন। সতীশ বর্মন জবাবে আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তাকে থামিয়ে দিয়ে শর্মা বলে ওঠেন, এনাফ অফ ইট। শুনুন আপনারা, এ নিয়ে ঝগড়া করার কোনো মানে হয় না। আমি এই সাব ডিভিশনের এসডিও।
কালেক্টরের নির্দেশে আমি যাবতীয় ব্যবস্থা করছি। হ্যাঁ, স্বীকার করছি ব্যাপারটা এমনই রহস্যময় যে এখানকার স্থানীয় পুলিশ প্রকৃত এক্সপার্টদের সাহায্য চায়। কালেক্টর সাহেব সিবিআইয়ের কাছে আবেদন করেছিলেন, বর্মন সাহেব স্বয়ং এসেছেন, তাতে আমরা আশ্বস্ত বোধ করছি। দেখা যাচ্ছে অ্যাগ্রিভড পার্টি, নিহত মহাদেব প্রসাদের পুত্র একে নিয়োগ করেছে এ রহস্যজাল ভেদ করতে। মিস্টার পি.কে. বাসুকে যদিও আজ আমি প্রথম চাক্ষুষ দেখলাম, কিন্তু ওর অনেক কীর্তি কাহিনী আমার জানা। এক্ষেত্রে কালেক্টরের তরফে আমি বলবো, আমরা তাকে সম্পূর্ণ সুযোগ দিতে চাই তার নিজস্ব কায়দায় সমাধানে পৌঁছাতে। আমি তো বুঝি, যদি কোনো আইনজীবী নিরপরাধীকে নির্দোষ প্রমাণ করে প্রকৃত অপরাধীকে খুঁজে বার করেন, তবে তিনি সমাজের উপকারই করেন। মিস্টার বাসু, আপনাকে সর্বতোভাবে আমরা সাহায্য করব। সতীশ বর্মন গুম খেয়ে গেল, তিক্ত হাসির সঙ্গে মিশিয়ে বলে, ঠিক আছে মিস্টার শর্মা, এটা আপনারই কীর্তনের আসর, আপনি মূল গায়েন। যদি খ্যামটার সুরে আসর জমাতে চান, সেই সুরেই কীর্তন গাইব। শর্মার মুখটা গম্ভীর হয়ে গেল। কথাটা চাপা দিতে বাসু সাহেব শর্মাকে বললেন, আপনার গাড়ির পিছন পিছনই আসছি আমি। আপনি কি লক কেবিনটা চেনেন? জবাব দিলেন যোগিন্দর সিং। বলেন, আসুন আপনি, আমি ভালো রকমই চিনি। কাল প্রায় সারাটা দিনই ওখানে ছিলাম আমি। বাসু প্রশ্ন করেন, মৃতদেহ আবিষ্কারের পরে ঘরে কি বেশি কিছু নাড়াচাড়া করা হয়েছে? কিছু মাত্র না, আমরা শুধু মৃতদেহটাকে সরিয়ে নিয়ে গিয়েছি। আর পিস্তলটা, না ভুল বললাম, ময়না পাখিটাকেও সরিয়ে নেওয়া হয়েছে। আর মাছের পলোটা, পচে দুর্গন্ধ উঠছিল তা থেকে। যাই হোক, চলুন, আলো থাকতে থাকতে সব কিছু সারতে পারলেই ভালো। আগুপিছু দুখানি গাড়ি রওনা দিল। মিনিট 15 পাহাড়ি পথে ড্রাইভ করার পর সামনের গাড়ির ডান দিকের ব্যাকলাইটটা রক্তাভ এক চোখে পিটপিট করে জানান দিল এবার ডাইনে মোড় নিতে হবে। পিচের সড়ক ছেড়ে পাথর বাঁধানো কাঁচা রাস্তায় দুধারে ঘন পাইনের গাছ কৌতূহলী দৃষ্টি মেলে বনপথের ওপর ঝুঁকে পড়েছে। ফলে বনপথ পাইন ফলে আকীর্ণ। মাঝে মাঝে দু একটা কাঠের বাড়ি গাড়িতে বসে দেখা যাচ্ছে না, কিন্তু তার শব্দ শোনা যাচ্ছে। একটা সাইনবোর্ড, ট্রাউট প্যারাডাইস, তার তলায় ছোট হরফে কি যেন লেখা, বোধহয় বিনা অনুমতিতে মাছ ধরা যে বেআইনি তারই বিজ্ঞপ্তি। দ্রুত গতিতে গাড়িটা অতিক্রম করায় বিজ্ঞপ্তিটা পড়া গেল না। একটু পরেই সামনের গাড়িটা থামল। আগপিছু দুখানি গাড়ি পার্ক করা হলো। সামনের গাড়ির আরোহীরা নামলেন, বাসু সাহেবও। যোগিন্দর সিং এগিয়ে এসে বললেন, বাকি পথটুকু হেঁটে যেতে হবে, বেশি দূর নয়, 300-400 গজ, ওই যে দেখা যাচ্ছে গাছের ফাঁক দিয়ে। রানীদেবী বাইনোকুলারটা তুলে নিয়ে দেখলেন, পাইন কাঠের লক কেবিনটা প্রকৃতির সঙ্গে নিবিড়ভাবে মিশে গেছে। মনে হয় না ওটা মানুষের তৈরি, যেন পাইন গাছগুলোর মতোই ওর শিকড় গাড়া আছে উপল বন্ধুর মাটির গভীরে। একটা অদ্ভুত বুনো গন্ধ। যোগিন্দর সিং বললেন, ওরা বরং এখানেই অপেক্ষা করুন, আপনি আমাদের সঙ্গে আসুন। চারজনে পাইন ফলের কার্পেট বিছানো পথে অল্প কিছুক্ষণ হাঁটার পরে উপনীত হলেন লক কেবিনটার দ্বার দেশে। একজন কনস্টেবল বসেছিল ওই কুটিরের বারান্দায়। উঠে দাঁড়িয়ে সালাম করল। যোগিন্দর বললেন, সব ঠিক হ্যায় না বাহাদুর? লোকটা বললে, জি সাব। পকেট থেকে চাবি বার করে দরজা খুলে দিল। শর্মাজি বলেন, আসুন আপনারা। সতীশ বর্মন ছিল ঠিক পিছনেই। দরজাটা আগলে বলল, দেখুন শর্মাজি, প্রয়োজনের বেশি ঘরটার ভিতরে আমরা থাকব না। হয়তো অনেক কিছু ক্লু এখনও ছড়ানো আছে ঘরটার ভিতর, আনাড়ি হাতে আপনারা সব তছনছ করে দেবেন না। সবার আগে বলুন, ফিঙ্গারপ্রিন্ট কিছু পাওয়া গেছে? যোগিন্দর বলেন, হ্যাঁ, অনেকগুলি, অধিকাংশই মহাদেব প্রসাদের। মৃতদেহ অপসারণের আগে অনেকগুলি ফটোও নেওয়া হয়েছে। শর্মাজি যা বললেন, অর্থাৎ মৃতদেহ, পিস্তল, ময়না ও পচা মাছ ছাড়া এ ঘর থেকে আর কিছুই অপসারিত হয়নি। যেখানে যা ছিল তাই আছে। সতীশ বর্মন গম্ভীর হয়ে বলেন, দ্যাটস গুড। আমি বলি কি শর্মাজি, প্রথমেই মিস্টার বাসুকে ঘরটা পরীক্ষা করতে দিন। কোনো কিছু না ছুঁয়ে উনি সব কিছু দেখে নিন। আমরা এই দরজার সামনে দাঁড়িয়ে থাকব। ওর দেখা হয়ে গেলে উনি চলে যাবেন, তারপর আমরা তদন্ত শুরু করব। শর্মাজি বলেন,
কেন? কারণ উনি যতক্ষণ উপস্থিত আছেন আমরা ততক্ষণ তদন্ত করতে পারবো না। শর্মাজির ভ্রুকুঞ্চন আরও পরিস্ফুট হয়ে ওঠে। বলেন, তার কারণটাই তো আমি জানতে চাইছি। কেন? সতীশ বর্মনও একটু রুক্ষ স্বরে বলে, সেটাই তো আমি প্রথম থেকে আপনাকে বোঝাবার চেষ্টা করছি। মিস্টার বাসু হচ্ছেন ক্রিমিনাল লয়ার। ওর উদ্দেশ্য একটাই, আমরা আততায়ীকে চিহ্নিত করা মাত্র উনি তার পক্ষ অবলম্বন করবেন, উঠে পড়ে লেগে যাবেন তাকে খালাস করাতে। আমরা তদন্ত করে যেসব সূত্র আবিষ্কার করব সেগুলি আগে ভাগে জানা থাকলে উনি আদালতে ততই সুবিধা পাবেন। ক্রস এক্সামিনেশনে আমাদের সাক্ষীদের উনি ৯-৬ করে ছাড়বেন। আপনি ওকে চেনেন না শর্মাজি? আমি ওকে হাড়ে হাড়ে চিনি। শর্মাজি ঘুরে দাঁড়ালেন, স্পষ্টভাবে বললেন, মিস্টার বর্মন, আমি খোলা কথার মানুষ এবং সোজা পথে চলতে ভালোবাসি। প্রথম কথা, এখানে আপনি, আমি এবং মিস্টার বাসু তিনজনেই বাহুল্য। বাহুল্য মানে? রুখে ওঠে বর্মন। ভেবে দেখুন, এটা নিতান্তই একটা খুনের কেস। যত রহস্যজনকই হোক, সেটা একটা মার্ডার কেস ছাড়া কিছু নয়। এখানে স্বাভাবিকভাবে শুধু যোগিন্দর সিংজিরই তদন্ত করার কথা, কিন্তু যেহেতু মৃত খান্নাজির একটা রাজনৈতিক পটভূমি আছে, তাই সিভিল এসডিওকে এখানে আসতে হয়েছে। দিল্লি থেকে আপনি এসেছেন এবং মৃত ব্যক্তির পুত্রের তরফে একজন প্রখ্যাত আইনজীবী উপস্থিত হয়েছেন। এই হত্যা রহস্য সম্বন্ধে চূড়ান্ত সিদ্ধান্ত কোনো দায়রা আদালতে নেওয়া হলেও এই নিয়ে লোকসভায় স্টার্ট কোশ্চেন উঠতে পারে। আমি চাই না সেখানে মিস্টার বাসু কথা বলবার সুযোগ পান যে অথরিটি ওর সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করেনি। আর দ্বিতীয় কথা, আপনি বললেন যে আমরা যাকে অভিযুক্ত করব উনি ক্রস এক্সামিনেশনে প্রমাণ করবেন যে সে নিরপরাধী। এই বিষয়ে আমার একটি বক্তব্য, আপনি এক্সপার্ট। আপনি দয়া করে এমন লোককেই অভিযুক্ত করুন যে লোকটা সত্যিকারের অপরাধী। সতীশ বর্মনের মুখটা লাল হয়ে উঠল। বাসু তৎক্ষণাৎ বললেন, মেঝেতে ওই যে চকের দাগ দেওয়া আছে, এটাই বোধহয় মৃতদেহের অবস্থান সূচক। যোগিন্দর সিং বলে, জি হ্যাঁ, মৃতদেহ অপসারণের আগে আমি মুর্দার আউটলাইনটা চক দিয়ে দাগিয়েছিলাম। আপনাদের সুবিধা হবে বলে আমি এই বাড়ির একটা নকশাও তৈরি করেছি। 4-5 কপি অ্যামোনিয়া প্রিন্টও করে নিয়ে এসেছি। তাতে ক, খ, গ, ঘ ইত্যাদি লিখে বুঝিয়ে দিয়েছি হত্যা মুহূর্তে কোন জিনিসটা কোথায় ছিল। প্রত্যেককে সে 1 কপি করে প্ল্যান দিয়ে দিল। বাসু বললেন, হত্যা মুহূর্তে নয়, বরং বলতে পারেন মৃতদেহ আবিষ্কার মুহূর্তে। যোগিন্দর তৎক্ষণাৎ নিজেকে সংশোধন করে, আগে হ্যাঁ তাই, এবং একথাও অনুমান করা যেতে পারে যে হত্যা মুহূর্তে না হলেও আততায়ী যখন ঘটনাস্থল ত্যাগ করে যায় তখন এই অবস্থা ছিল। বাসু যোগিন্দরকে প্রশ্ন করেন, এটা কি আত্মহত্যার কেস হতে পারে? আমি তো মনে করি সেটা নিতান্ত অসম্ভব। প্রথম কথা, আত্মহত্যা করলে পিস্তলটা অত দূরে চলে যেতে পারে না। দ্বিতীয় কথা, পিস্তলে কোনো ফিঙ্গারপ্রিন্ট পাইনি আমরা, অথচ খান্নাজির হাতে দস্তানা পড়া ছিল না। আত্মহত্যা হলে খান্নাজির আঙুলের ছাপ অনিবার্যভাবে পাওয়ার কথা। বাসু বলেন, তাহলে ওই সঙ্গে আরও একটি অনুসিদ্ধান্তে আসা যায়। হত্যাকারী এটাকে আত্মহত্যার কেস বলে প্রতিষ্ঠা করতে চায়নি। সে যেন সোচ্চার ভঙ্গিতে বলে গেছে, তোমরা শোনো, এটা হত্যা। কেন এ কথা বলছেন কেন? শর্মাজি জানতে চান। হত্যাকারী যদি পুলিশের চোখে ধুলো দিয়ে এটাকে আত্মহত্যার কেস বলে চালাতে চাইতো, তাহলে পিস্তলটা থেকে নিজের ফিঙ্গারপ্রিন্ট মুছে দিয়ে রুমালে জড়ানো হাতে সেটা মৃত খান্নাজির মুঠোয় ধরিয়ে দিত, নয় কি? ঠিক কথা, এদিক দিয়ে আমরা ভাবিনি। ধন্যবাদ মিস্টার বাসু। এবং হত্যাকারী চেয়েছিল পুলিশ ওই মার্ডার ওয়েপনটা খুঁজে পাক। সতীশ বর্মনের আর সহ্য হলো না, সে হেসে ওঠে, বলে, হত্যাকারী শুধু চেয়েছে হত্যার সময় পিস্তলটা যে তার নিজের হাতে ছিল না এটাই প্রতিষ্ঠা করতে। সব চালাক চতুর হত্যাকারী তাই করে। রুমাল দিয়ে ফিঙ্গারপ্রিন্ট মুছে নিয়ে অগস্থলেই পিস্তলটা ছুঁড়ে ফেলে দেয়। ওটা তার পকেটে নিয়ে ঘোরা বিপজ্জনক। ক্রিমিনোলজি তাই বলে। বাসু গম্ভীরভাবে বলেন, হবেও বা, হয়তো অপরাধ বিজ্ঞান তাই বলে। যোগিন্দর নূতন প্রসঙ্গে আসে। ময়নার খাঁচাটা প্ল্যানে গ চিহ্নিত অবস্থানে মেঝেতে রাখা ছিল। খাঁচার দরজাটা খোলা ছিল যাতে পাখিটা ইচ্ছামতো ঢুকতে বেরোতে পারে। যেহেতু জানলাগুলোয় মশক নিবারণ জালতি দেওয়া ও দরজাগুলো বন্ধ, তাই ময়নাটা পালাতে পারেনি।
ওর খাঁচার ভিতর যথেষ্ট খাবার তখনও অভুক্ত ছিল এবং বাথরুমের মগটা এ ঘরে এনে আধমগ জলও রাখা ছিল। বাসু জানতে চান, কি খাবার ছিল খাঁচার ভিতর? খান ছয়েক মিয়ে যাওয়া থিন অ্যারারুট বিস্কুট এবং তারই ভাঙা টুকরো। বাসু পুনরায় প্রশ্ন করেন, খবরের কাগজে লিখেছে দেখলাম মৃত্যুর সময় 6ই সেপ্টেম্বর বেলা 11টা। এই সময়টা কিভাবে চিহ্নিত হলো? অবশ্য এটা যদি পুলিশের গোপন তথ্য হয়। বাধা দিয়ে শর্মাজি বললেন, বিলক্ষণ। না, আপনি যখন সহযোগিতা করছেন তখন পুলিশের কোনো তথ্যই আপনার কাছে গোপন নয়। সতীশ বর্মনকে দেখলে মনে হয় উনি বুঝি এইমাত্র এক গ্লাস চিরতার জল খেয়েছেন। শর্মাজির সেদিকে নজর নেই। তিনি বলে চলেন, মৎস্য এবং বন্যপ্রাণী মন্ত্রকের নির্দেশে এবছর এই সাব ডিভিশন 6 সেপ্টেম্বর থেকে মাছ ধরার মরশুম শুরু হয়। মহাদেও খান্না, আপনি নিশ্চয়ই শুনেছেন গত 2 বছর ধরে প্রায় আধা ভবঘুরের মতো হিমালয়ের বিভিন্ন অঞ্চলে ঘুরে বেড়াচ্ছিলেন। তার এই চারিত্রিক পরিবর্তনের আগে থেকেই আমার বিশ্বাস গত 10-12 বছর ধরেই তিনি এইখানে বাৎসরিক মৎস্য শিকারের উৎসবে যোগদান করে আসছেন। আগেভাগে একটি কেবিন তিনি বুক করেন, নির্জনে মাছ ধরেন, রেডিও শোনেন, ছবি আঁকেন, পাখি দেখেন এবং তারপর সভ্য জগতে ফিরে যান। অবশ্য গত 2 বছর ধরে তিনি সাধারণ মানুষের বেশে আত্মগোপন করে। বাসু সাহেব বাধা দিয়ে বলেন, সেসব আমি সূর্যপ্রসাদের কাছে শুনেছি, কাগজেও পড়েছি। আপনি শুধু এবছরের কথাই বলুন। এবছর এখানে আসার আগে উনি গিয়েছিলেন অমরনাথে। সেই তীর্থে যাবার আগেই উনি তার সেক্রেটারি গঙ্গারামজিকে একটি চিঠি লিখে জানান যে উনি সোমবার 5ই শ্রীনগরে আসবেন এবং কিছু জিনিসপত্র নিয়ে এখনকার লক কেবিনে চলে আসবেন। যে কোনো কারণেই হোক, প্রত্যাশিত সোমবারের বদলে 3 দিন আগে শুক্রবার 2রা সেপ্টেম্বর সকালে তিনি শ্রীনগরে এসে পৌঁছান। গঙ্গারামজিকে তিনি বলেন, পেহেলগাঁওয়ে তার কি কাজ আছে, 2-1 দিন সেখানে থেকে উনি মৎস্য শিকার মরশুমের উদ্বোধনের আগেই এই লক কেবিনে চলে আসবেন। মোট কথা, উনি কিছু জামা কাপড় ও ময়নাটাকে নিয়ে ওই 2রা তারিখে শ্রীনগর থেকে রওনা হন। ইতিমধ্যে আরও একটা ব্যাপার হয়েছে। মহাদেব প্রসাদজি কি একটা জরুরি কাজে তার সেক্রেটারিকে দিল্লি পাঠিয়ে দেন। লক কেবিন থেকে তিনি ওই মর্মে নির্দেশ দেন এবং গঙ্গারামজি দিল্লি চলে যান। লক কেবিন থেকে উনি কখন নির্দেশটা দিয়েছিলেন? গঙ্গারামজি সোমবার রাত 8টা নাগাদ টেলিফোন পান এবং পরদিন 6 তারিখ সকালের প্লেন ধরে দিল্লি চলে যান। তার মানে মহাদেও খান্নাজি এই কেবিন থেকে সোমবার রাত 8টার সময় একটা টেলিফোন করেছিলেন? না, এই কেবিন থেকে নয়। খান্নাজি তার সেক্রেটারিকে বলেন যে কেবিনের টেলিফোনটা ডেড হয়ে গেছে, তিনি অন্য জায়গা থেকে ফোন করছেন। কোথা থেকে তা তিনি বলেননি, গঙ্গারামও জিজ্ঞাসা করেনি। সেটা তখন নিতান্ত অবান্তর প্রশ্ন ছিল। আপনি এ বিষয়ে গঙ্গারামজির সঙ্গে কথা বলেছেন? হ্যাঁ, ট্রাঙ্ক লাইনে। গঙ্গারামজি এখনও দিল্লিতেই আছেন। আজ তার শ্রীনগরে আসার কথা। এলেই তিনি আমার সঙ্গে যোগাযোগ করবেন। কি জাতের জরুরি কাজ নিয়ে গঙ্গারাম দিল্লি চলে গেছেন তা বলেননি? না, টেলিফোনে শুধু বলেছিলেন ব্যাপারটা অত্যন্ত জরুরি, ব্যক্তিগত এবং গোপনীয়। গঙ্গারাম কি নিঃসন্দেহ যে সোমবার 5ই সেপ্টেম্বর রাত 8টায় মহাদেব প্রসাদী ফোন করেছিলেন, কেউ তার কণ্ঠস্বর নকল করে? বাসুকে মাঝপথে থামিয়ে দিয়ে শর্মাজি বলেন, গঙ্গারামজি নিঃসন্দেহ। তিনি গত 10 বছর ধরে ওই সেক্রেটারির কাজ করছেন। অন্য কেউ খান্নাজির কণ্ঠস্বর নকল করে ওকে ঠকাতে পারবে না। তাছাড়া যে বিষয়ে ওদের কথাবার্তা হয় সেটা নাকি অত্যন্ত গোপনীয়, তৃতীয় ব্যক্তির তা জানার কথা নয়। বাসু বললেন, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো খতিয়ে দেখা যাক। সোমবার 5ই আগস্ট, সোমবার 5ই সেপ্টেম্বর রাত 8টা পর্যন্ত খান্নাজি যে জীবিত ছিলেন তার প্রমাণ আছে। ভালো কথা। তারপর অর্থাৎ সোমবার রাত্রি 8টার পর কি কেউ তাকে জীবিত অবস্থায় দেখেছে? না, ওই সোমবার 5ই সেপ্টেম্বর রাত্রি 8টার পর থেকে বাকিটা অনুমান নির্ভর। টেবিলের ওপর একটা ঘড়ি ছিল, সেটা 2:07 দমের অভাবে থেমে গেছে। দেখা যাচ্ছে অ্যালার্ম কাটাটা আছে 5:30টায়, সেটারও দম ফুরিয়ে থেমেছে। ঠিক ওই সময়ই লক কেবিনের টেলিফোনটা ঝনঝন করে উঠল। যোগিন্দর সিং ছিল টেবিলের কাছে, তুলে নিয়ে শুনল। টেলিফোনের কথা মুখে চাপা দিয়ে বলল, মিস্টার বাসু, ইয়ে হ্যাঁ আপকে লিয়ে।
বাসু সাহেব টেলিফোনটা নিয়ে সাড়া দিতেই ওর প্রান্ত থেকে ভেসে এলো, আমি কৌশিক বলছি। লক কেবিন থেকে আপনি কি এখন আমার সঙ্গে খোলাখুলি কথা বলতে পারবেন? না, অসুবিধা আছে, বললেন বাসু। তাহলে একতরফা শুনে যান। সম্ভবত আমি হত্যাকারীকে খুঁজে পেয়েছি। শ্রীনগরের সেন্ট্রাল মার্কেটে একটা দোকান আছে যেখানে পুষবার জন্য পাখি কিনতে পাওয়া যায়। দোকানের মালিক স্বীকার করেছে কিছুদিন আগে সে একজনকে একটি পাহাড়ি ময়না বেচেছে। ঠিক আছে, আর দ্বিতীয় কাজটা? উলের দোকান অসংখ্য আছে, নাম ঠিকানার লিস্ট তৈরি করেছি। দ্যাটস ফাইন, পরে কথা হবে। টেলিফোনটা স্বস্থানে বসিয়ে বাসু সাহেবের নজর হলো সতীশ বর্মন প্রতিটা কথা উদ্গ্রীব হয়ে শুনছিল। শর্মাজি কিন্তু কোনো ভ্রুক্ষেপই করলেন না, যেন তার কোনো কৌতূহলই নেই। তিনি তৎক্ষণাৎ শুরু করেন, পুলিশে খবর দেওয়া মাত্র যোগীন্দর আমার সঙ্গে টেলিফোনে যোগাযোগ করে। খান্নাজির একটা পলিটিক্যাল ইমেজ আছে, হয়তো সেই জন্যই যোগীন্দর আমাকে জানায়। আমরা দুজনেই চলে আসি। ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে ঘরে ঢুকে দেখি। বাসু সাহেব বাধা দিয়ে বলেন, কবে, কখন? 11 তারিখ বেলা 10টায়। ঘরে ঢুকতেই একটা দুর্গন্ধ পেলাম। না, মৃতদেহ থেকে নয়, পচা মাছগুলো থেকে। সেগুলো বাক্সবন্দি করে থানায় পাঠিয়ে দিলাম। অনুসন্ধান করে পরে জানা গেছে ট্রাউট মাছগুলো সমবেত ওজন 1.5 কেজি, অর্থাৎ দৈনিক যতটা মাছ ধরার অনুমতি আছে তার সমান। মাছগুলো কিন্তু কাদামাখা ছিল, অর্থাৎ খান্নাজি সেগুলি ধুয়ে সাফ করার সময় পাননি। রান্নাঘরের সিঙ্কে একটা প্লেটে প্রাতরাশের কিছু অভুক্ত অংশ ছিল, পাউরুটির টুকরো, ডিমের চিহ্ন। ওয়েস্ট পেপার বাস্কেটে 2টো ডিমের খোলাও ছিল। মৃতদেহের পরনে ছিল পায়জামা, ঊর্ধ্বাঙ্গে একটা পুরো হাতা শার্ট ও হাফ হাতা সোয়েটার। কোটটা টাঙানো ছিল ওই চেয়ারের গায়ে। তার পকেটে হাত দস্তানা ছিল 1 জোড়া। এছাড়া ছিল মানিব্যাগ, শতিনেক টাকা সমেত, রুমাল এবং সিগারেট দেশলাই। দরজার পাশে 1 জোড়া গামবুট কাদামাখা, ওপাশে দাঁড় করানো হুইল ছিপ। খাটের নিচে ছিল সুটকেস, তালা খোলা, তাতে জামা কাপড়, মুখ ধোয়ার সরঞ্জাম, শেভিং সেট ছাড়াও ছিল নগদে 5,500 টাকা, 100 টাকার নোটে, একটা গোদরেজের নম্বরী চাবি। বাসু বলেন, কিন্তু হত্যার সময়টা আপনারা কিভাবে নির্ধারণ করছেন? শর্মাজি বলতে থাকেন, যোগীন্দরের ধারণা, এবং আমিও তার সঙ্গে একমত, খান্নাজি হত হয়েছেন 6 সেপ্টেম্বর বেলা 11টা নাগাদ। আমাদের যুক্তিটা এইরকম, খান্নাজি 5 তারিখ রাত্রি 8টা পর্যন্ত জীবিত ছিলেন, তার প্রমাণ আছে। দেখা যাচ্ছে ঘড়িতে অ্যালার্ম বেজেছে সকাল 5:30টায়। তাহলে ধরে নিতে পারি উনি খুব ভোরে উঠে পড়েন, তাড়াতাড়ি মুখ হাত ধুয়ে নেন এবং 1 জোড়া পোচ তৈরি করেন, রুটি টোস্ট করে এবং কফি বানিয়ে প্রাতরাশ সেরে নেন। ঘণ্টা দেড়েক তাতেই কেটে যায়। সুতরাং প্রায় 7টা নাগাদ উনি ছিপ নিয়ে মাছ ধরতে বেরিয়ে যান। লক্ষণীয়, উনি এঁটো বাসন ধুয়ে যাননি, অর্থাৎ তাড়াতাড়ি বের হতে চেয়েছিলেন। তখনও মেছুরেদের ভিড় হয়নি, ফলে বেলা 10টার মধ্যেই তিনি নির্দিষ্ট সীমারেখায় পৌঁছে যান এবং মাছ ধরায় ক্ষান্ত দেন। ঘরে ফিরে আসেন। লক্ষণীয়, মাছগুলি তিনি ধুয়ে রাখার সময় পান না। উনি বুট জোড়া খুলে ফেলেন, কোটটাও খুলে চেয়ারে টাঙিয়ে দেন, প্যান্ট বদলে পাজামা পরেন। ঠিক এই সময় হঠাৎ হত্যাকারীর আবির্ভাব ঘটে এবং অনতিবিলম্বেই তিনি হত হন। তখন বেলা 11টা। কেন 11টা কেন? এমনও তো হতে পারে প্রাতরাশ তিনি করেছিলেন ক্রিম ক্র্যাকার বিস্কুট, যার খোলা টিনটা দেখতে পাওয়া যাচ্ছে, এবং কফি দিয়ে। ফিরে এসেই ডিমের পোচ ও রুটি টোস্ট করে খান। দুপুরে বনের মধ্যে বসে কাঠবিড়ালিদের ছবি আঁকেন এবং বিকালে হত হন। শর্মা বলেন, না, দুপুর পার হয়নি। তার কারণটা এই লক কেবিনটা সকাল 10:30টা পর্যন্ত অত্যন্ত ঠান্ডা থাকে। 11টা থেকে বিকাল 3টা পর্যন্ত এই কেবিনের ছাদে সরাসরি রোদ পড়ে। করগের টিনের ছাদ, সেটা উত্তপ্ত হয়ে উঠলে ঘরটা বেশ গরম হয়ে যায়। বিকেল 4টে নাগাদ আবার বেশ ঠান্ডা হতে থাকে। রাতে তো খুবই ঠান্ডা হয়ে যায়। এই জন্য ঘরে একটি ফায়ার প্লেস আছে, ওই দেখুন, তাতে কাঠ সাজানো রয়েছে। সুতরাং আমাদের সিদ্ধান্ত, ঘটনাটা বেলা 10:30টার পর ঘটে, যখন ঘরটা বেশ গরম। তাই কোট ও গরম প্যান্টটা খুলে রাখা হয়েছে, এবং ঘটনা 3টার পরেও নয়। তাহলে কোটটা ওর গায়ে থাকতো। আবার বেলা 12টা থেকে 2টোর মধ্যে হলে হয়তো উনি সোয়েটারটাও খুলে ফেলতেন। সুতরাং মৃত্যুর সময় হয় 11টা থেকে 12টা, অথবা বেলা 3টে থেকে বিকাল 4টা। শেষোক্ত সম্ভাবনাটা এই জন্য বাদ দিচ্ছি যে বিছানাটা দেখুন, পরিপাটি করে পাতা আছে।
সকালবেলা শয্যা ত্যাগ করে তিনি যেমন পরিপাটি করে পেতে গিয়েছিলেন ঠিক তেমনই আছে। মধ্যাহ্ন আহার করলে তিনি নিশ্চয়ই বিছানাটা একটু শুতেন, তাছাড়া ট্রাউট মাছগুলো রান্না করে খেতেন। বাসু বললেন, সুন্দর যুক্তি নির্ভর সিদ্ধান্ত। আচ্ছা, ওই ঘড়িটা দম দেবার পর কতক্ষণ চলে সেটা আপনারা পরীক্ষা করে দেখেছেন? যোগিন্দর বলেন, আগে হ্যাঁ, 32 ঘন্টা। যেহেতু ওটা বন্ধ হয়েছে 2:07 তাই ধরে নেওয়া যায় যে শেষবার যখন দম দেওয়া হয়েছে তখন ঘড়িতে বেজেছিল 6:20, সকালেই হোক বা রাতই হোক। বাসু বলেন, ধন্যবাদ। এবার আমি ঘরটা এক নজর দেখে নিয়েই বিদায় নেব। ঘর, রান্নাঘর এবং বাথরুমটা দেখে ফিরে এসে উনি বললেন, রান্নাঘরে ক্রিম ক্র্যাকার বিস্কুটের একটা টিন, কফি, চিনি, কনডেন্সড মিল্ক, একটা জ্যামের শিশি আর কিছু টিন্ড খাবার ছাড়া যা আছে তা আনাজপাতি। এখান থেকে আর কোনো খাদ্যদ্রব্য কি অপসারিত হয়েছে? যেমন মাখন, চায়ের কৌটো, কোনো টিন্ড খাবার অথবা বিস্কুটের টিন? যোগিন্দর সিং দৃঢ়ভাবে মাথা নেড়ে বলে, না। শর্মাজি বলেন, কেন বলুন তো? কারণ এ থেকে বোঝা যাচ্ছে হত্যাকারী জানত এখানে একটি পাখি আছে, তাকে সে বাঁচিয়ে রাখতে চায়। থিন অ্যারারুট বিস্কুট 6খানা সে পকেটে করেই নিয়ে আসে, যেহেতু খান্নাজির ভাড়ারে ছিল শুধুমাত্র ক্রিম ক্র্যাকার বিস্কুট। শর্মাজি কিছু বলার আগেই সতীশ বর্মন বলে ওঠেন, আপনার সিদ্ধান্তগুলি আপনার নিজের মনেই রাখুন বাসু সাহেব, আমরা তাতে উৎসাহী নই। আমি তো মনে করি খান্নাজির টেবিলে 10-15 খানা, মাইন্ড ইউ 6খানা নয়, থিন অ্যারারুট বিস্কুট ছিল এবং আততায়ী গোটা ঠোঙাটাই তুলে নিয়ে পাখিটার খাঁচার কাছে নামিয়ে দিয়ে যায়। তার খানকতক পাখিটা খেয়েছে এবং মাত্র 6খানা অভুক্ত পড়ে আছে। এনিওয়ে, আপনার তদন্ত শেষ হয়েছে কি? বাসু বলেন, হয়েছে। শুধু আর একটি প্রশ্ন আছে। মিস্টার শর্মা, আপনাকেই জিজ্ঞাসা করছি। আমার ক্লায়েন্ট বলেছিলেন এ ঘরে মেয়েদের একটি ব্রেসিয়ার, একজোড়া উলের কাঁটা, একটা আধবোনা সোয়েটার ও কিছু উল পাওয়া গিয়েছিল। সে কথা সত্য? বর্মন কিছু বলতে যাচ্ছিল, তার আগেই শর্মাজি বলে ওঠেন, হ্যাঁ সত্য। সূর্যপ্রসাদ সে তথ্যটা গোপন রাখতে চায় বলে এতক্ষণ বলিনি। সেগুলি থানায় জমা দেওয়া আছে। আপনি দেখতে চান? সতীশ বর্মন দুমদুম করে পা ফেলে ঘর থেকে বেরিয়ে গেল। বাসু বলেন, হ্যাঁ চাই। আপনাদের আপত্তি নেই তো? নিশ্চয়ই নয়, এ কথা তো আমি বারে বারেই বলেছি। ধন্যবাদ। তাহলে ফেরার পথে আমি থানাতে যাব, জিনিসগুলি দেখব। আবার একই কথা বলি, আপনার আপত্তি না থাকলে ওই উলের কিছু নমুনা আমি নিয়ে নেব। ঠিক আছে, পাবেন। বাসু সাহেব বের হয়ে আসছিলেন, হঠাৎ নজর হলো দরজার বাইরে শুধু সতীশ বর্মনই নয়, আরও একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। প্রৌঢ়, স্যুট পরা, বুদ্ধিদীপ্ত চেহারা। শর্মাজিও বেরিয়ে এসেছিলেন। নবাগতকে দেখে বলে ওঠেন, গঙ্গারামজি? ইয়েস স্যার, আমি আজই শ্রীনগরে পৌঁছেছি। এসেই শুনলাম আপনারা সবাই এখানে এসেছেন। আপনি টেলিফোনে বলেছিলেন শ্রীনগরে ফিরেই যাতে আপনার সঙ্গে যোগাযোগ করি, তাই তৎক্ষণাৎ এখানে চলে এসেছি। কিসে এলেন আপনি? মোটর বাইকে। শর্মা বললেন, আপনার সঙ্গে পরিচয়টা করিয়ে দিই। যোগিন্দরকে তো আপনি চেনেনই। ইনি হলেন সিবিআই এর অফিসার মিস্টার সতীশ বর্মন। আর উনি? বাধা দিয়ে গঙ্গারাম বললেন, ওকে আমি চিনি স্যার। সূর্যপ্রসাদ আমাকে বলেছে এখানে হয়তো ব্যারিস্টার সাহেবের কোথাও দেখা পেয়ে যাব আমি। গঙ্গারাম বাসু সাহেবকে করজোরে নমস্কার করে শর্মাজির দিকে ফেরেন। বলেন, আপনি টেলিফোনে যা যা বলেছিলেন তা আমি অক্ষরে অক্ষরে পালন করেছি। প্রথমত, জাস্ট এ মিনিট। বাধা দিয়ে সতীশ বর্মন বলে ওঠে, আপনার জবানবন্দি আমরা একটু পরে নেব। মিস্টার বাসুর তারা আছে, উনি চলে যাচ্ছেন। গঙ্গারাম বিহ্বলভাবে বললেন, কিন্তু আমার যা বলার আছে। আবার বাধা দিয়ে বর্মন বলে, তা শুধু পুলিশকে জানাবেন, তৃতীয় ব্যক্তিকে নয়। বুঝেছেন? গঙ্গারাম কি বলবেন ভেবে পেলেন না। বাসু সাহেব বলে ওঠেন, কি হলো, বুঝতে পারলেন না? আপনার যা বলার আছে তা আপনার এমপ্লয়ারকে এবং তার নিয়োজিত উকিলকে বলবেন না। এটা তো সোজা কথা। গঙ্গারামের সবকিছু একেবারেই গুলিয়ে গেল। বাসু যোগিন্দরকে বললেন, আমরা একটু ঘুরে বেড়াবো। 1-2 ঘন্টা পরে থানায় গেলে আপনার দেখা পাবো কি? নিশ্চয়ই, আমি অপেক্ষা করব। বাসু তাকে ধন্যবাদ জানিয়ে শর্মাজির দিকে ফিরে বললেন, আপনার সহযোগিতার জন্য ধন্যবাদ। আমি আমার সাধ্যমতো আপনাকে সাহায্য করব প্রকৃত অপরাধীকে খুঁজে বার করতে, যাতে পুলিশ কোনো নিরপরাধীকে
ডকে তুলে আমার পদ্মাম আরও বৃদ্ধি করতে না পারে। নমস্কার। সতীশ বর্মনকে তিনি কোনো সম্বোধন না করেই পথে নামলেন। পরদিন সকালে হাউসবোটের ডাইনিং রুমে সবাই সমাবেত হবার পর কৌশিক বলল, কাল আপনাদের ফিরতে এত দেরি হলো কেন? আমি ইয়াকুবের দোকানে চুপচাপ বসে বসে হাঁপিয়ে উঠেছিলাম। ও ঝাঁপ বন্ধ করার পর হাউসবোটে ফিরে এলাম। বাসু বললেন, ফেরার পরে পেহেলগাঁও থানাতে যেতে হলো যে। পকেট থেকে এক টুকরো উলের নমুনা বার করে সুজাতার দিকে বাড়িয়ে ধরে বলেন, এটাকে কি রং বলবে সুজাতা? সুজাতা সেটা হাতে নিয়ে পরখ করে দেখে বলল, পেল লাইলাক। রানীদেবীর দিকে সে নমুনাটা বাড়িয়ে ধরে। তিনি বললেন, না, শুধু লাইলাক নয়, একটু নীলের ছোঁয়া আছে, যাতে রংটা ভায়োলেট ঘেঁষা লাইলাক বলা যায়। বাসু বললেন, রংটা কি কমন? সহজেই উলের দোকানে পাবো? সুজাতা এবং রানীদেবী দুজনেই স্বীকার করলে, না। বাসু বললেন, তাহলে সুবিধাই হলো আমাদের। কৌশিক, আজ তোমার ডিউটি হলো এই নমুনা নিয়ে শ্রীনগরের সব কয়টা উলের দোকানে যাচাই করে দেখা, কোনো দোকানদার মনে করতে পারে কিনা এই রঙের উল সে সম্প্রতি কাউকে বিক্রি করেছে কিনা, করে থাকলে ক্রেতার কথা তার মনে আছে কিনা, সে পুরুষ না স্ত্রীলোক, কত বয়স, কিরকম দেখতে। এভাবে সন্ধান পাওয়ার আশা খুবই কম। কেন, তুমি তো একবেলার মধ্যেই ইয়াকুবের কাছে ময়না ক্রেতার সংবাদটা পেয়েছ। ভাগ্য সুপ্রসন্ন হলে উলের খদ্দেরকেও হয়তো আমরা খুঁজে পাব। মোট কথা, চেষ্টা করে দেখতে দোষ কি? সুজাতা প্রশ্ন করে, আমি আর রানীমামি সারাদিন কি করব? একটা শিকারা ভাড়া করে ডাল লেকে চক্কর দিতে পারো। চরমশাহী, মোগল গার্ডেন, নিষাদবাগ দেখে আসতে পারো। রানীদেবী টি পটের লিকারটা পরীক্ষা করতে করতে বললেন, আর তুমি সারাদিন কি করবে? আমি আর কৌশিক প্রথমে যাব ইয়াকুবের দোকানে ময়না ক্রেতার খোঁজে। তারপর খুঁজতে খুঁজতে বের হব সেই ময়না ক্রেতাকে। হয়তো একবার পেহেলগাঁও যাব, ঠিক বলতে পারছি না। এই সময় ছোকরা চাকরটা প্রাতরাশের টেবিলে এনে দিল সেদিনের সংবাদপত্র। কৌশিক সেটা তুলে নিয়ে বলল, আজকের কাগজে মহাদেব প্রসাদের একটা ছবি বেরিয়েছে দেখছি। কাগজে লিখেছিল ওর বয়স 46, কিন্তু ফটো দেখে আরো কম মনে হয়, 40-এর কাছাকাছি নয়? সুজাতা ছবিটা দেখে বলে, হ্যাঁ, তাই মনে হয় বটে। হয়তো বয়সের তুলনায় তিনি অতটা বুড়িয়ে যাননি। বাসু পকেট থেকে একটা চাবির রিং বার করেন। তাতে আটকানো পেন্সিল কাটা ছুরি দিয়ে নিখুঁতভাবে ছবিটা কাটতে কাটতে বলেন, অথবা ছবিটা বছর 5-7 আগে তোলা, যখন তার প্রথম পক্ষের স্ত্রী জীবিতা। রানী বলেন, তুমি তাড়াতাড়ি খবরের কাগজটা কাটছ কেন? কেউ তো পড়েনি ওটা। ওর উল্টো দিকে একটা বিজ্ঞাপন, ওটা কেউ পড়বে না। রানী বলেন, 15 দিনের মেয়াদ আমাদের। তোমার কি মনে হয় এর মধ্যেই ব্যাপারটা মিটবে? মনে হয় না। কেসটা ঘোরালো, মার্ডারের সম্বন্ধে কোনো ক্লুই তো এখনো পাইনি আমরা। সুজাতা বলে, কেন? অনেক কিছুই তো জানা গেছে। বয়স 40-এর কাছাকাছি, 175 থেকে 180 সেন্টিমিটার লম্বা, গোফদারি কামানো, চোখে কালো ফ্রেমের চশমা। বাসু বলেন, তাহলে অবশ্য মার্ডারার সুচিহ্নিত গঙ্গারাম যাদব। লোকটার বয়স 40-এর কাছাকাছি, দৈর্ঘ্যও ওই রকম, গোফদারি কামানো, এবং যদিও তার চশমা রোল্ড গোল্ড ফ্রেমের, তবু কালো ফ্রেমের চশমা পরাটা খুব কিছু কঠিন নয়। দুর্ভাগ্যবশত লোকটার মোক্ষম অ্যালিবাই আছে। 6 সেপ্টেম্বর সকাল 6টার ফ্লাইটে সে দিল্লি চলে যায় এবং খুন হয়েছে ওই দিন বেলা 11টায় পহেলগাঁওয়ের কাছাকাছি। কিন্তু হত্যাকারীর ওইসব স্ট্যাটিস্টিক্স তুমি কোথায় পেলে সুজাতা? কেন? ও তো বলল ইয়াকুবের দোকান থেকে যে লোকটা ময়না পাখিটা কিনেছে তার। কিন্তু তুমি কেমন করে জানলে যে লোকটা ময়না কিনেছে সেই খুন করেছে মহাদেব প্রসাদকে? সেটাই তো আমাদের হাইপোথিসিস নয়। আমাদের কিনা জানি না, অন্তত আমার নয়। কৌশিক কিঞ্চিত ক্ষুব্ধ স্বরে বললে, তাহলে আমাকে ওভাবে নাকে দড়ি দিয়ে কাল ঘোরালেন কেন? আমি কথা বলিনি যে ওই লোকটা হত্যাকারী নয়। আমি শুধু বলেছি এমন কোনো সূত্র আমরা পাইনি যাতে ময়না ক্রেতাকে হত্যাকারী বলে নিশ্চিতভাবে চিহ্নিত করা যায়। তার আগেই তো বলেছি আমার দৃঢ় বিশ্বাস আসল ক্লুটা আমরা খুঁজে পাবো ওই মুন্নার মাধ্যমেই। কে কেন কখন তাকে বদলিয়ে দিল, আর সবচেয়ে বড় কথা, আসল মুন্না কোথায় আছে। ঘণ্টাখানেক পরে অ্যাম্বাসেডার গাড়িটা এসে দাঁড়ালো কাশ্মীরের সেন্ট্রাল মার্কেটের সামনে। সূর্যপ্রসাদ এই গাড়িটা ওকে সর্বক্ষণের জন্য ব্যবহার করতে দিয়েছে। ড্রাইভারকে অপেক্ষা করতে বলে ওরা দুজনে মার্কেটে ঢুকলেন।
এটা একটা নতুন বাজার। পাশাপাশি টুরিস্ট নিধন দোকান, কাশ্মীরি শাল, কাঠের কাজ, নানান রকম কিউরিওর দোকান প্রচুর। এত সকালে দোকানে ভিড় নেই। প্রথম চত্বরটা পার হয়ে কৌশিক বাজারের পিছন দিকে ওকে নিয়ে এলো ইয়াকুব মিয়ার দোকানে। ইয়াকুব ওদের আপ্যায়ন করে বসালো, আদাব জানালো। কৌশিক বললে, মিয়া সাহেব, এর কথা আপনাকে বলেছিলাম, কলকাতার ব্যারিস্টার সাহেব। ইয়াকুব পুনরায় আদাব জানিয়ে শুধু বলল, বহুত খুব। বাসু প্রশ্ন করেন, এ দোকান কতদিন হলো হয়েছে মিয়া সাহেব? ইয়াকুব বললে, এ দোকান মাত্র 5 বছরের, কারণ এ বাজারটারই বয়স তাই। তবে আমি এই কারবারে আছি অন্তত এই 20-30 সাল। বাসু সাহেব দোকানটার চারিদিকে একবার চোখ বুলিয়ে নিলেন। কিচিরমিচির শব্দে কান ঝালাপালা। নানান জাতের টিয়া, ময়না, কবুতর, লাভবার্ড, থ্রাশ, বাজরিকা, মায়ের দ্বারে বসা একটা ধনেশও আছে, খাঁচাবন্দি খরগোশ, গিনিপিক, সাদা ইঁদুর ইত্যাদিও। বাসু সাহেব বলেন, কাল আমার ভাইয়ের কাছে আপনি বলেছেন যে কিছুদিন আগে একটি পাহাড়ি ময়না একজনকে বিক্রি করেছেন, তাই নয়? ইয়াকুব বিশুদ্ধ উর্দুতে বললে, হুজুর, আমি সব কথা আপনাকে খোলাখুলি বলবো, কিন্তু তার আগে আপনি আমার একটা প্রশ্নের জবাব দিন। বলুন। আপনি কি আমাকে আদালতে সাক্ষী হতে বলবেন? তাহলে হুজুর আমি কিছুই মনে করতে পারছি না। আদালতকে আমি ভীষণ ডরাই। বাসু হেসে বলেন, ঠিক আছে ইয়াকুব মিয়া, আপনাকে আমি সাক্ষী হিসেবে সমন ধরাবো না। এবার বলুন। জি হ্যাঁ, সচ্চা বাত। আমি কিছুদিন আগে, না তাই বা বলি কেন, ওই বাবুজি চলে যাবার পরে আমি আমার হিসেবের খাতা ঘেটে দেখেছি, তাই আজ বলতে পারছি 2রা সেপ্টেম্বর জুমাবারে আমি মাঝারি সাইজের একটা পাহাড়ি ময়না এক সাহেবকে বিক্রি করে দিয়েছি। সাহেবের চেহারা আপনার মনে আছে? জি সাহেব। উমর হবে 40-45, আপনারই মতন লম্বা, গৌফতারি কামানো। ওর পরনে ছিল পাতলুনার ওভারকোট। ওর চোখে ছিল কালো ফ্রেমের চশমা। কৌশিক বাধা দিয়ে বলে, কালো ফ্রেম ঠিক মনে আছে আপনার? রোল্ড গোল্ড নয়? জি না, অন্তত তখন তার চোখে ছিল কালো ফ্রেমের চশমা। লোকটাকে দেখলে আপনি চিনতে পারবেন? খুব সম্ভবত পারবো, চেহারাটা আমার বেশ মনে আছে। বাসু বলেন, ঠিক কি কি কথা হয়েছিল আপনার যতদূর মনে আছে বলে যান দেখি। সেদিন ছিল জুম্মাবার। দুপুরে আমি নামাজ আদায় করতে গিয়েছিলাম সামনের ওই মসজিদে। পাশের দোকানের ছবিলালকে বলেছিলাম দোকানটা দেখতে। ছবিলাল সজ্জন ব্যক্তি। ওর দোকান তো দেখতেই পাচ্ছেন হুজুর, কাশ্মীরি শালের। ওর কোনো প্রয়োজন হলে ও যদি দোকান ছেড়ে যায়, আমি দেখভাল করি। আবার আমি বাইরে গেলে ও আমার দোকানটা দেখে। সেদিন নামাজ সেরে ফিরে এসে দেখি ওই বাবুটি দোকানের সামনে বসে আছেন। আমি তাকে আদাব জানিয়ে বললাম, কেয়া চাহিয়ে বাবুজি? উনি বললেন, একটা পাহাড়ি ময়না। আমার দোকানে তখন 4টে ময়না ছিল। টেবিলের ওপর তাদের সাজিয়ে দিলাম। উনি তার ভিতর একটিকে পছন্দ করে বললেন, ওইটা নেব, কত দাম দিতে হবে? আমি ওকে বললাম, হুজুর, এটার যথেষ্ট বয়স হয়েছে, বেশি দিন বাঁচবে না, তখন আপনি আমাকে দুষবেন। তার চেয়ে ছোটটিকে কিনুন, এটা অনেক বোল শিখেছে। ওই ধারি ময়নাটা কিছুই বোল শিখেনি। উনি আমার কথার জবাবে বললেন, না, আমি ওই ধারিটাকেই নেব, কত দাম দেব? আমি আবার বললাম, ওইটার দাম 200 টাকা, কিন্তু ওই ছোট ময়নাটাকে আমি 150 টাকায় দেব, আপনি এটাকেই নিন। বলেই আমি পাখিটিকে দিয়ে শীষ দেওয়ালাম, বোল শোনালাম, নানাভাবে ছোট ময়নাটাকে গছাবার চেষ্টা করলাম, কিন্তু উনি কিছুতেই শুনলেন না। ওই ধারি ময়নাকে বিনা দরদামে 200 টাকা দিয়ে কিনে নিলেন। বাসু বলেন, কিন্তু ধারি ময়নাটাকে বেচতে আপনার অত আপত্তি বা ছিল কেন? তার কারণ ওইটা খুব পয়মন্ত ময়না। ওটাকে দোকানে নিয়ে আসার পর থেকেই আমার দোকানের লাভ বেড়ে যায়। আমার কেমন যেন মায়া পড়ে গিয়েছিল এই ময়নাটার ওপর। ওর এতটা বয়স হয়েছে এবং যেহেতু ও একটাও বোল শেখেনি, তাই ওর বাজার দর টাকা 50 হয় কি না হয়। উনি নগদে আমাকে 200 টাকা দেওয়ায় আমি আর লোভ সামলাতে পারিনি। উনি কেন যে 150 টাকা দিয়ে বোল পরা কম বয়সী ময়নাকে নিলেন না, তা আমি আজও বুঝতে পারিনি। আর সেই জন্যই ওই ক্রেতার কথা আমার স্পষ্ট মনে আছে। বাসু সাহেব বলেন, স্পষ্ট মনে আছে? বেশ, দেখুন তো এই লোকটা কিনা। বুক পকেট থেকে ভাঁজ করা 1 খণ্ড কাগজ বার করে দেখান।
ইয়াকুব দর্শন মাত্র চিনে ফেলল। জি হ্যাঁ হুজুর, এই তো সেই লোক। তারপর এদিক ওদিক দেখে নিয়ে প্রশ্ন করে, লোকটা কি ফেরারি আসামি? কাগজে ওর ছবি চাপা হয়েছে কেন? বাসু বলেন, ইয়াকুব মিয়া, আমি যে দোকানে এসে আপনাকে এই ছবি দেখিয়েছি, এত সব প্রশ্ন করেছি, তা স্রেফ ভুলে যান। তৃতীয় ব্যক্তি জানতে পারলে থানা পুলিশের হাঙ্গামায় পড়ে যাবেন। ইয়াকুব ছাপোষা মানুষ, দুহাত কানে ঠেকিয়ে বললে, আমি কাউকে কিছু বলবো না হুজুর। দোকান থেকে বেরিয়ে এসে কৌশিক বলল, আপনি কেমন করে আন্দাজ করলেন মহাদেব প্রসাদ ওটা নিজেই কিনেছেন? দেখলে না, সুরজের স্টেটমেন্ট অনুযায়ী 2রা শুক্রবার দুপুরে মহাদেব শ্রীনগরে ছিলেন, আর ক্রেতার যে বর্ণনা লোকটা দিল তার সঙ্গে মহাদেবর যথেষ্ট সাদৃশ্য। কৌশিক আবার বলে, আমার যে বিশ্বাসই হচ্ছে না মহাদেব প্রসাদ নিজেই ওই ময়নাটাকে কিনেছেন। তাহলে আসল মুন্না কোথায় গেল, আর কেনই বা তিনি নিজে ময়নাটাকে বদলে দিলেন? বাসু বললেন, দ্যাটস দ্য $1 মিলিয়ন কোশ্চেন। শুনতে শুনতে শেষ হয়ে গেল আমাদের আজকের গল্প। যারা এখনও অডিও বুক বাই মেহেদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। এই কাটা সিরিজের অন্যান্য অনেকগুলো গল্প আমাদের চ্যানেলে অলরেডি দেয়া হয়ে গিয়েছে। যারা এখনও সেই গল্পগুলো শোনেননি, প্লেলিস্ট আকারে আমাদের চ্যানেলে দেয়া আছে। আশা করি সময় করে শুনে নেবেন, আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগেই থাকে তাহলে মনে করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, যেন নতুন গল্প দেওয়ার সাথে সাথেই গল্পের নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে বই পড়বেন, কারণ বইয়ের চেয়ে ভালো বন্ধু আর হয় না।